নদীর ভয়ে আকাশ খাটের নিচে লুকিয়ে আছে। পুরো ঘরে কোথাও আকাশকে না পেয়ে নদী খাটের নিচে উঁকি মেরে দেখে আকাশ খাটের নিচে লুকিয়ে আছে। আকাশকে দেখে নদী বলে, এই ছেলে, বাইরে এসো। খাটের নিচে লুকালে কেন? আমি একটু লেহেঙ্গাটা চেঞ্জ করতে গেছি, এই সুযোগে লুকিয়ে পড়েছো? কি ভাবছো আমি তোমাকে খুঁজে পাবো না? ভালোই ভালোই বেরিয়ে এসো, না হলে তোমার কপালে দুর্ভোগ আছে বলে দিলাম। না, আমি বের হব না। আপনি আমাকে সামনে পেলে কেমন যেন করেন। কেমন করি মানে? কি করি? আমার ইজ্জতে হামলা চালান। এই কি বলছো এসব? আমি কেন তোমার ইজ্জতে হামলা চালাবো? তাছাড়া আর কি, ওই সময় আমার লুঙ্গি ধরে টান মারলেন। যদি লুঙ্গিটা খুলে যেত তাহলে তো আপনার সামনে আমার ইজ্জতের ফালুদা হয়ে যেত। লুচ্চা বেডি, আমি এখান থেকে বের হব না। দেখা গেল আবারও আমার লুঙ্গি ধরে টান দিলেন। আপনি যান এখান থেকে, আপনার মতলব খারাপ। আপনার নজর আমার লুঙ্গির দিকে। খবরদার আমার ইজ্জতে হামলা করার কথা মাথাতেও আনবেন না, তাহলে কিন্তু আমি আপনার নামে কেস করে দেব। এই, তুমি কি পাগল নাকি? তখন থেকে কি সব উল্টাপাল্টা বকে যাচ্ছ? দেখো, ড্রেস ঠিকভাবে ফিটিং না হওয়ায় এমনিতে কিন্তু মাথা গরম হয়ে আছে। আর গরম করিও না, বাইরে আসো বলছি। না বাবা, আমি আপনাকে বিশ্বাস করি না। আমার ইজ্জতের দিকে নজর পড়েছে আপনার। আবারও যখন তখন লুঙ্গি ধরে টান মারবেন আমি জানি। এই, আমি কি ইচ্ছে করে তোমার লুঙ্গি ধরে টান মেরেছি নাকি? আমি তো পড়ে যাচ্ছিলাম, তাই হুট করে কি করব বুঝতে পারিনি। তোমাকে ধরতে গিয়ে ভুলে তোমার লুঙ্গি ধরে ফেলেছিলাম। তাতে কি হয়েছে শুনি? ইচ্ছে করে তো আর লুঙ্গি ধরে টান দেইনি। আর তাছাড়া লুঙ্গি তো আর খুলে যায়নি, তুমি তো শক্ত করে ধরে ফেলেছিলে। তাহলে এত নাটক করার কি মানে শুনি? আপনি যাই বলেন না কেন, আমি আপনার কথা বিশ্বাস করি না। সেই প্রথম থেকে দেখছি আপনি আমার দিকে কেমন একটা নজরে তাকান। আপনার আসলে নজর খারাপ। যদি আমি লুঙ্গি ঠিক সময় ধরতে না পারতাম আর খুলে যেত তখন কি হতো? কি আর হতো শুনি? খুললে খুলতো, বাইরে কেউ তো আর ছিল না। এখানে যে সমস্যা হবে, যদি সব বের হয়েও যেত তাহলে শুধু আমিই দেখতাম, তোমার বউ হই আমি। এতে সমস্যা কিসের শুনি? এই তো ঝোলার বিড়াল বেরিয়েছে। আপনার কথাতেই বোঝা যাচ্ছে আপনি আমার ওইসব দেখতে আগ্রহী। তার মানে আপনি ইচ্ছা করে লুঙ্গিতে টান মেরেছেন। শুধু শুধু কি আর আপনাকে লুচ্চা বলেছি আমি? আরে আমি তো কথার কথা বললাম। লোকে ঠিকই বলে পিচ্চি ছেলেদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। আর কদিন পরে বাচ্চা হলে বাচ্চার সাথে বাচ্চার বাবাকেও আমার মানুষ করতে হবে। আমি 3 গুণ বইয়ের ভেতরে তুমি বাইরে না আসলে আমি ভেতরে আসব। আর আমি যদি ভেতরে আসি তাহলে তোমার মান ইজ্জতের একদম পিন্ডি চটকাবো। এবার বলে দিলাম। নদীর কথায় আকাশ ভয় পেয়ে বাহিরে বেরিয়ে আসে। বাহিরে এসে ও এক দৌড়ে ব্যালকনিতে চলে যায় আর ব্যালকনির দরজা আটকে দেয়। তারপর নদীর দিকে ফিরে জিভ ভেঙে ব্যালকনির পর্দা টেনে দেয়। আকাশের ব্যবহারে নদীর প্রচুর রাগ হতে থাকে। ও রেগে একটা ফুলদানি ফেলে দেয়। আকাশ ব্যালকনি থেকে সেই আওয়াজ শুনতে পায়। তারপরও নিজেকে নিজে বলে, এই রে, উনি হয়তো অনেক রেগে গেছেন। রাগলে রাগুক, এখন ওনার সামনে যাওয়া যাবে না। যেই লুচ্চা মেয়ে কখন আবার কি করে বসবে কোনো ঠিক নেই। তার উপর আজকে আবার আমাদের বাসর রাত। আজকে তো বেশি করে লুচ্চামি করবে। না বাবা, নিজের ইজ্জত আগে। ইজ্জত নাই তো কিছু নাই। আজকে রাতে আমি কোনোভাবে ওনার সামনে যাব না। হ্যালো বাবা, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। কি হয়েছে? কিসের বোঝাপড়া? তুমি আমাকে কেমন ছেলের সাথে বিয়ে দিলে বলো তো? সে আমার ভয়ে ব্যালকনিতে গিয়ে দরজা আটকে বসে আছে। কেন? তুমি কি বাঘ না ভাল্লুক? তোমাকে ভয় পাওয়ার কি আছে? তুমি কি করেছো বলো তো যে ও তোমাকে ভয় পাচ্ছে? আমি আবার কি করব? আমি তো শুধু ওর। কথাটা বলতে গিয়ে নদী থেমে যায়। ও নিজেকে নিজে বলে, আরে ইয়ার, এটা আমি কি করছিলাম? এখন বাবাকে সত্যিটা বললে বাবা কি ভাববে? আমি আমার বড় লুঙ্গি ধরে টান মেরেছি, এটা শুনতেই তো কেমন যেন লাগে। সেটা আবার আমি বাবাকে বলতে যাচ্ছিলাম। আমার না মাথাটা একদমই গেছে। যতই আমি ভুলে ওর লুঙ্গি ধরে টান দেই না কেন, বাবাও তো ভুল বুঝতে পারে না। বাবাকে এসব কিছু বলা যাবে না। কি হলো? চুপ হয়ে গেলে কেন? পুরো কথা শেষ করো তোমার। কি যেন বলছিলে? কি লু নাকি? না কিছু না। নদী কলটা কেটে দেয়। কল কেটে ও গিয়ে বিছানায় শুয়ে পড়ে। শুয়ে শুয়ে পুরো রুমে চোখ বোলায়। আজকে যেহেতু ওর আর আকাশের বাসর রাত ছিল, তাই পুরো রুমটা তাজা ফুল আর মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। রুমের দিকে তাকিয়ে নদী আফসোসের সুরে বলে, হায়, আজকে নাকি। আহারে,
ঘরটা কি সুন্দর করে সাজানো হয়েছে। আমার বরটা কিনা আমার ভয়ে ব্যালকনিতে গিয়ে লুকিয়ে আছে। শালা কত বড় বলদ, নিজের বউয়ের থেকে নিজের ইজ্জত রক্ষা করার জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আবার আমাকে বলে আমি নাকি লুচ্চা। একবার সামনে পেলে ওকে এর সংজ্ঞা বোঝাতাম। আচ্ছা ওয়েট, এই শীতের ভেতরেও ব্যালকনিতে আছে কিভাবে? ওর তো ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হয়ে যাওয়ার কথা, শীতের কিছু পরেও তো গেল না। ও নিশ্চয়ই এই ঠান্ডার পুরো রাত ব্যালকনিতে কাটাবে না। আমার সিক্স সেন্স বলছে ও নিশ্চয়ই রুমে আসবে আমি ঘুমানোর পরে। আমাকে লুচ্চা বলা, তাই না? আজকে তুমি রুমে আসো চান্দু, তোমাকে জাস্ট একবার হাতের কাছে পাই, তারপর দেখো লুচ্চামি কাকে বলে আর কত প্রকার ও কি কি হতে পারে দেখাবো তোমায়। নদী চুপচাপ ঘুমানোর নাটক করে শুয়ে থাকে। একটু পরে সত্যি সত্যি আকাশ পা টিপে টিপে রুমে আসে। নদী ঘুমিয়ে গেছে মনে করে ও নদী থেকে একটু দূরে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। ও চোখ বন্ধ করতে যাবে তখনই নদী উঠে বসে। নদীকে জেগে থাকতে দেখে আকাশ ভূত দেখার মতো চমকে যায়। ও উঠে পালাতে যাবে তার আগে নদী ওর পেটের উপর উঠে বসে। আকাশের দুই হাত নিজের দুই হাত দিয়ে আটকে ধরে বলে, কি রে চান্দু, এখন রুমে আসলি কেন? কি যেন বলছিলি আমি লুচ্চা? লুচ্চা কাকে বলে এবার তোকে টের পাওয়াবো। এখন কোথায় পালাবি আমার হাত থেকে? এবার কে বাঁচাবে তোকে? লুচ্চামি কাকে বলে, কত প্রকার ও কি কি, এবার দেখবি সেটা। নদীকে এভাবে নিজের উপর দেখে আকাশ ভয় পেয়ে যায় অনেক। নদী আগে থেকে প্রচুর রেগেছিল। আকাশ ওকে লুচ্চা বলে ওর রাগ হয়েছিল। আকাশকে শিক্ষা দেওয়ার জন্য ও আকাশের গালে একটা কিস করে। তারপর আকাশের ঠোঁট নিজের ঠোঁটের দখলে নিয়ে নেয়। আকাশ ছটফট করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু নদী ওকে ছাড়ে না। নদী যেহেতু ওর উপরে রেগেছিল তাই ওর ঠোঁটের জোরে কামড় দিতে থাকে। আকাশের ঠোঁট সামান্য কেটে যায়, ওর প্রচুর ব্যথা হতে থাকে। ও কোনো মতে নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর নদীকে নিজের উপর থেকে সরিয়ে দেয় ধাক্কা দিয়ে। আকাশ আর নদী দুজনেই হাঁপাতে থাকে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম? এর নজর শুধু আমার ইজ্জতে। আমি সকালেই আব্বুকে সব বলবো। কি বলবে তুমি? বলবো তো আমি তোমার বাবাকে বলবো তুমি হলে একটা ভেড়া যে নিজের বউয়ের কাছে আসতে ভয় পায়। শালা আজকে আমাদের বাসর রাত, আর এই ছেলের ভেতরে বাসরের বয়ের ফিলিংসও নেই। বলছি তোমার কিছু ঠিকঠাক আছে তো? তুমি আসলে ছেলে তো নাকি রহিম আক্তার রহিমা? সি সি সি, এসব কি বলেন আপনি? আমি ছেলে না মানে কি? আমি ছেলে। কি প্রমাণ লাগবে আপনার বলেন? প্রমাণ হিসেবে যা লাগবে তা করলে তো তুমি হার্ট ফেল করবে। তুমি শুধু নামেই পুরুষ, কামে কিছুই না। বাঘের রূপী বিড়াল তুমি। নদীর কথায় এবার আকাশ রেগে যায়। ওর পুরুষত্বে আঙুল তোলায় ওর মাথা গরম হয়ে যায়। ও নদীকে বিছানার সাথে চেপে ধরে। তারপর নদীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নদী যেমন ওর ঠোঁটে কামড় দিয়েছিল আকাশও তাই করে। টানা 5 মিনিট পর ও নদীর ঠোঁট ছাড়ে। নদীর দম প্রায় বন্ধ হয়ে এসেছিল। ও জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সেটা দেখে আকাশ হাসে আর বলে, কি এবারে প্রমাণ হলো তো আমি ছেলে কিনা? না হয়নি, আমার এর থেকেও বেশি প্রমাণ লাগবে। আকাশ বুঝে যায় নদী কিসের কথা বলছে। ভেতরে ভেতরে ও নিজের ছটফট করতে থাকে। তার উপর নদী সেই তখন থেকে ওকে উস্কে চলেছে। আকাশ নদীর কোমর জড়িয়ে ধরে ওকে নিজের কাছে টেনে আনে। ওর নিঃশ্বাস নদীর মুখের উপর পড়তে থাকে। ওর চোখে মুখে এক ধরনের মাদকতা কাজ করে। আকাশকে এভাবে দেখে নদীর ভয় লাগে। ও তো আকাশের সাথে শুধু মজা করছিল এত সময়, কিন্তু আকাশ যে এমন সিরিয়াস হয়ে যাবে সেটা ও বুঝতে পারেনি। ও আকাশের চোখের দিকে তাকিয়ে দেখে আকাশ ওর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। নদী একটা শুকনো ঢোকেলে আয়ান হঠাৎ করে নদীর কোমর জড়িয়ে চেপে ধরে। নদীর কোমরে ওর নখ দেবে যায়। নদী হালকা ব্যথায় আর শিহরণে চোখ বুজে নেয়। সেটা দেখে আকাশ মুচকি হাসতে থাকে। ও নদীর এক গালে হাত রেখে নদীর মুখ নিজের খুব কাছে নিয়ে আসে। তারপর নদী ঠোঁটে খুব নমনীয়ভাবে কিস করতে থাকে। নদীও আকাশের সাথে সমান তালে কিস করে। কিস করতে করতে আকাশ কেমন যেন হয়ে ওঠে। ও নদী ঠোঁট ছেড়ে ওর চোখে মুখে পাগলের মতো কিস করতে থাকে। তারপর নদীর গলায় পিঠে কিস করতে থাকে। শিহরণে নদী জমে যায় ও আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। ওরা একে অপরের সাথে খুব গভীরভাবে মিশে যায়। কি আর কোনো প্রমাণ লাগবে আপনার? ভুল হয়ে গেছে আমার তোমার কাছে প্রমাণ চাওয়া। এখন 2-3 দিন হাঁটতে পারবো কিনা সন্দেহ আছে। আমার পুরুষত্বের দিকে আঙুল তোলার শাস্তি এটা। তোমাকে আমি পিচ্চি মনে করেছিলাম। প্রথমে যা করলে মনে হচ্ছিল ভাজা মাছটা উল্টে খেতে জানো না। এই তুমি এমন বের হবে ভাবতেও পারেনি। তুমি একটা গভীর জলের মাছ। আপনি যদি আমাকে না রাগাতেন তাহলে এমন কিছুই হতো না। এখন 2-3 দিন শাস্তি ভোগ করুন। আকাশ নদীকে নিজের বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। নদীও আকাশের বুকের ওপর পেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়।
সকালে ঘুম ভেঙে উঠে নদী আগে গোসল সেরে আসে। আকাশ তখনও ঘুম। আকাশের ঘুমন্ত চেহারার দিকে নদী কিছু সময় তাকিয়ে থাকে। তারপর ওর মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। ও আকাশের মুখের উপর নিজে ভেজা চুল ঝাড়া মারে। ওর চুলের পানি গিয়ে আকাশের চোখে মুখে লাগে। শীতের সকালে ঘুমের ভেতরে হঠাৎ করে ঠান্ডা পানি এসে মুখে লাগায় আকাশ ধরফরিয়ে উঠে যায়। ওর সামনে তাকিয়ে দেখে নদী পেট চেপে হাসছে। সেটা দেখে ও নদীর সামনে গিয়ে ওকে কোলে তুলে নেয়। আরে কি হচ্ছেটা কি? ছাড়ো আমায়, কোলে নিচ্ছ কেন? সেটা একটু পরেই বুঝতে পারবে। আকাশ নদীর দিকে রোমান্টিক ভাবে তাকিয়ে থাকে। নদীও আকাশের চোখের দিকে অপলক ভাবে তাকিয়ে থাকে। আকাশ নদীকে কোলে নিয়ে বাথরুমে ঢোকে। নদী আকাশের দিকে তাকিয়ে থাকায় ও পায় না আকাশ ওকে বাথরুমে নিয়ে এসেছে। আকাশ নদীকে বাথরুমের সামনে নিয়ে আসে। বাথরুমে আগে থেকে ঠান্ডা পানি রাখা ছিল। নদী তখনও কিছু বুঝতে পারেনি। আকাশ নদীর দিকে শয়তানি হাসি দেয়। সেটা দেখে নদী ভ্রু কুচকে তাকায়। তারপর আশেপাশে তাকাতেই ওর হুঁশ ফিরে আসে। ও কিছু করতে যাবে তার আগে আকাশ ওকে বাথটবে ঠান্ডা পানিতে ফেলে দেয়। শীতের সকালে বাথটবে ঠান্ডা পানিতে পড়ে নদীর অনেক শীত লাগতে থাকে। সাথে আকাশের উপর রাগ হতে থাকে। ও নিজেও মনে মনে একটা কুটিল বুদ্ধি আটে। আকাশ, এত জোরে কেউ কোল থেকে ফেলে? ও মা গো, আমার মাজাটা একদম শেষ করে দিল। আমি আর হয়তো কখনো উঠে দাঁড়াতে পারবো না। এবার আমার কি হবে গো? হয়েছে, ড্রামা বাদ দাও। আমি তোমাকে অতটাও জোরে ফেলে দেইনি। হ্যাঁ, আমি তো ড্রামাই করছি। বাথটবের কোনায় কোমরে লেগেছে। কথাটা বলে নদী ফুপিয়ে কান্না করে দেয়। সেটা দেখে আকাশের খারাপ লাগতে থাকে। ও নদীর দিকে নিজের 2 হাত এগিয়ে দিয়ে বলে, আমি বুঝতে পারিনি। নাও এখন আমার হাত ধরে উঠে আসো। নদী আকাশের হাত ধরে ওর দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। আকাশ কিছু বুঝে ওঠার আগে ও আকাশকে টান মেরে বাথটবে ফেলে দেয়। আকাশ এসে ওর উপরে পড়ে। আকাশকে ঠান্ডা পানিতে ফেলতে পেরে নদী হাসতে থাকে। আকাশের যদিও রাগ হতে থাকে, কিন্তু নদীর দিকে তাকিয়ে ওর সব রাগ পানি হয়ে যায়। ভেজা অবস্থায় নদীকে অনেক সুন্দর লাগছিল। নদীর চোখে মুখে ছোট ছোট পানির ছিটা ছিল। আকাশ অপলক চোখে নদীর দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎই নদীর চুলের ভিতরে হাত ঢুকিয়ে ওর মুখটা নিজের কাছাকাছি নিয়ে আসে। নদী কিছু বলতে যাবে তার আগেই আকাশ নদীর ঠোঁট দুটো নিজের ঠোঁটের দখলে নিয়ে নেয়। কিছু সময় কিস করে নদীর ঠোঁট ছেড়ে নদীর কপালের সাথে নিজের কপাল মিলিয়ে শ্বাস নিতে থাকে চোখ বুজে। তারপর নদীর কানের কাছে নিজের মুখ নিয়ে বলে, এখন একবার আমার পুরুষত্বের টেস্ট নিবে নাকি? না বাবা, যাও ভাগো, এখন আমি অসুস্থ। নদী আকাশকে ধাক্কা দিয়ে বাথটব থেকে উঠে আসে। বাহিরে এসে ও আবারও চেঞ্জ করে নেয়। চেঞ্জ করে নিচে আসে। 2 বার ভিজে কাপড় চেঞ্জ করার জন্য ওর একটু আসতে দেরি হয়ে যায়। ও নিচে ডাইনিংয়ে এসে দেখে সেখানে ওর শ্বশুর শাশুড়ি, চাচা শ্বশুর, চাচি শাশুড়ি, দেওর, আলিফ উপস্থিত আছে। নদী সবাইকে দেখে মাথায় কাপড় টেনে নেয়। গুড মর্নিং। এটা তোমার ওঠার সময় হলো? সকাল পেরিয়ে বলতে গেলে এখন দুপুর হয়ে এসেছে, আর এখন এসেছে গুড মর্নিং করতে। আমরা যখন নতুন বউ ছিলাম সেই ফজরের সময় উঠতাম, সবাই ওঠার আগেই উঠে রান্না করে রাখতাম। এখনকার যুগের মেয়েদের কি সেই গান আছে নাকি? এরা হচ্ছে জমিদারের কন্যা সব। এনারা 10টায় উঠবেন আর এনাদের শাশুড়িরা এনাদের জন্য রান্না করে রাখবেন। এনারা উঠে গো ঘাসা গিলবেন। আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে? হ্যাঁ, আমার আজকে একটু উঠতে দেরি হয়েছে। তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে শুনি? এমন তো না যে আপনি আমার জন্য সকাল সকাল উঠে রান্না করেছেন। আপনাকে তো আর রান্না করতে হয়নি, তাই না? রান্না তো কাজের লোক করেছে। আপনাদের সময় আর আমার সময় সম্পূর্ণ আলাদা। আপনাদের সময় কাজের লোক ছিল, তাই আপনারা সকাল সকাল উঠে রান্না করতেন। আমার সময় আছে, তাই আমি সকাল সকাল ওঠার প্রয়োজন বোধ করিনি। যদি না থাকতো তখন না হয় সকালে উঠে রান্না করতাম। ঠিক আছে, তাহলে আজকে থেকে কাজের লোক ছাড়িয়ে দিচ্ছি। রান্না কালকে থেকে তুমিই করবে। মানেটা কি? আপনারা কি ছেলের বিয়ে দিয়ে বউ এনেছেন নাকি কাজের লোক? বলুন তো, আমাকে কি পেয়েছেন কি আপনারা? আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, আপনারা যদি কাজের লোক ছাড়িয়ে দেন তাহলে আমি নতুন করে কাজের লোক নিয়ে আসব। আর তাকে বেতন আপনাদের দিতে হবে না, আমার বাবাই দিবে। কিন্তু ভুলেও আমাকে কাজের লোক বানানোর কথা মাথাতেই আনবেন না। বাবা গো বাবা, এই মেয়ের কি চোপা! ও ভাবি, এ কেমন মেয়ের সাথে তোমরা বিয়ে দিলে গো? এ তো জল্লাদ পুরো। ছেলেটার জীবনটা হাতে ধরে নষ্ট করে দিলে একদম। সেটাই তো দেখছি। একে তো আমার ছেলের থেকেও বয়সে বড়, বলতে গেলে ছেলের মায়ের বয়সী, তার উপর আবার এত দেমাগ। আরে আপা, তো বিয়ের সময় কি আপনি দেখেননি?
আমি আপনার ছেলের মা, এর মানে আপনার বয়সী। আমার পরিবার তো নিশ্চয়ই আপনাদের বয়স জানিয়েছিল। মানে আমি যতদূর জানি আপনারা আমার A to Z সবকিছু জেনে আপনাদের ছেলের সাথে আমার বিয়ে দিয়েছেন। তো নিজের বয়সী একজনের সাথে নিজের ছেলের বিয়ে কেন দিলেন বলুন তো? এই মেয়ে, তুমি কাকে কি বলছো? হ্যাঁ, আমি তোমার শাশুড়ি হই, আমাকে আপা কেন বলছো? ওমা, আমি তো বলিনি, আপনি তো বললেন আমি আপনার ছেলের মায়ের বয়সী, মানে আপনার বয়সী। সেই হিসেবে আপনি তো আমার আপাই হলেন, তাই না? এই মেয়ে তো ভারী বেয়াদব, কার সাথে কেমন ব্যবহার করতে হয় তা জানে না, কাকে কিভাবে সম্মান দিতে হয় তাও দেখছি জানে না। সম্মান পাওয়ার মতো কাজ করলে ঠিকই সম্মান পেতেন। যে যেমন আমি তার সাথে তেমন ব্যবহারই করি। এবার আপনি আমার থেকে খারাপ ব্যবহার পেলে সেটা আপনার ব্যর্থতা। ও ভাবি, এই মেয়ে কি বলছে এসব? আমরা সম্মান পাওয়ার যোগ্য না? যত বড় মুখ নয় তত বড় কথা। ঠিকই তো বলেছি, ভুল তো কিছু বলিনি। আপনারা বাড়ির বউকে কাজের লোক বানিয়ে রাখতে চাইবেন আর সে আপনাদের সম্মান করবে, এটা আপনারা ভাবলেন কিভাবে? নদী, আপনি কাকে কি বলছেন? আপনার হুঁশ আছে? ওনারা আমার মা আর কাকি, তাদের সাথে কেমন ব্যবহার করছেন আপনি? দেখ বাবা দেখ, এই মেয়ের অবস্থা দেখ, এ তোর কাকিকে আর আমাকে যা নয় তাই বলছে সেই তখন থেকে। শেষে কি না এই দিন দেখতে হলো তোর বউ এর কাছে এভাবে অপমানিত হতে লাগলো। আমি আপনাদের অপমান করিনি, যেটা সত্যি সেটাই বলেছি। আপনারা যেমন ব্যবহার করেছেন তাতে সম্মান জিনিসটা আপনারা ডিজার্ভ করেন না। শাট আপ! আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন, বুঝলেন? আমার মা আর কাকির সাথে এভাবে কথা বলার সাহস কে দিয়েছে আপনাকে? তুমি হয়তো সবটা শোনোনি, তাই তোমার মনে হচ্ছে আমি ভুল, কিন্তু বিশ্বাস করো ওনারা। আমি আর কিছু শুনতেও চাই না। আমার যতটুকু শোনার শুনে নিয়েছি, নিজেই দেখেছি তুমি আমার মা আর কাকির সাথে কেমন ব্যবহার করছিলে। ক্ষমা চাও ওনাদের কাছে। আমি ক্ষমা চাইবো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মা আর কাকি ভুল করেছে, আমি না। তাই প্লিজ আমাকে ক্ষমা চাইতে বলো না। তুই কি পাগল হলি বাবা? যে পারে না নিজের শাশুড়িকে সম্মান দিতে সে আবার চাইবে ক্ষমা? আসলে কি বলতো বাবা, মায়ের শিক্ষা বলতেও একটা ব্যাপার আছে। এই মেয়ে তো একটা বেয়াদব, বাপ মা ঠিক মতো শিক্ষা দিতে পারেনি। আমার বাবা মা তুলে একটা কথাও বলবে না, বলে দিলাম। সেই সুযোগ তো তুমিই করে দিচ্ছ। ক্ষমা চাও ওনাদের কাছে। তুমি এখনো এই কথা বলছো? হ্যাঁ বলছি, ওনারা তোমার গুরুজন। বড়দের কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না। আমি যখন কোনো ভুল করিনি তখন ক্ষমা কেন চাইবো? তুমি আমার মা আর কাকির সাথে যে আচরণ করেছো সেটাকে বেয়াদবি বলে, তাই ক্ষমা চাও। নদী আকাশের ব্যবহারে খুব কষ্ট পায় ও আকাশের থেকে কষ্ট পেয়ে আকাশের মা আর কাকির কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর ছলছল চোখে আকাশের দিকে তাকিয়ে থাকে। হয়েছে, আর নাটক করে ক্ষমা চাইতে হবে না। তুমি যে মন থেকে ক্ষমা চাওনি তা বোঝাই যাচ্ছে। মন থেকে অনুতপ্ত হলে আরো আগেই ক্ষমা চাইতে। মন থেকে ক্ষমা চাইতে গেলে না একটা ভদ্রতার দরকার আছে। ওর মধ্যে সেই ভদ্রতার জ্ঞান আছে নাকি? এসব ভদ্রতা তো মেয়েরা শেখে মায়ের কাছ থেকে, আর এই মেয়ের মাই তো চরিত্র ভালো না। কার সাথে নাকি পালিয়েছিল ও ছোট থাকতে। কথায় আছে না, মা দোগুণের ছাঁ, যার মা এমন সে আর কত ভালো হবে। নিজের মায়ের ব্যাপারে আজে বাজে কথা শুনে নদী নিজের কান্না সামলাতে পারে না। রাগী ক্ষোভে ওর চোখ থেকে পানি পড়তে থাকে ও ফুপিয়ে কান্না করতে থাকে, কিন্তু ওর শাশুড়ি আর কাকি শাশুড়িকে কিচ্ছু বলে না। ওর চোখ নাকে ডগা সব লাল হয়ে ওঠে ও আকাশের দিকে তাকিয়ে থাকে শুধু। নদীর এভাবে তাকানোতে আকাশ একটু অস্বস্তিতে পড়ে। ও এখন বুঝতে পারছে ওর মায়ের কাকি আসলেই নদীর সাথে বাজে ব্যবহার করেছে। ওই সময় সিঁড়ি দিয়ে নামার সময় ও সব কথা শুনতে পায়নি, ও শুধু নদীর শেষের কথাগুলোই শুনেছিল। আর সেগুলো শুনে ও মনে করেছিল নদী ওর মা আর কাকির সাথে বেয়াদবি করছে, ওনাদের অপমান করছে। কিন্তু এখন ওর মা আর কাকির কথা শুনেও বুঝতে পারে আসলে নদী ঠিক ছিল। ও নদীকে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগে নদী ওর দিকে একবার ঘৃণার চোখে তাকে দৌড়ে ঘরে চলে যায়। আকাশ বুঝতে পারে নদী কষ্ট পেয়েছে। ও নিজেও নদীর পিছন পিছন যায়। ঘরে এসে নদী কান্না করতে থাকে। ও উঠে গিয়ে ওর লাগেজ থেকে ওর মায়ের একটা ছবি বের করে সেটা হাতে নিয়ে পরিষ্কার করে। তারপর ছবিটার উপরে হাত বুলিয়ে বলে, মা তুমি কোথায়? ওরা তোমার নামে বাজে কথা বলছে। কেউ তোমার নামে বাজে কথা বললে আমার যে সহ্য হয় না মা। ওরা কত আজে বাজে কথা বলছিল তোমার নামে, আমার খুব রাগ হচ্ছিল জানো। আকাশও ওর মা আর কাকিকে কিছু বলল না, উল্টো আমাকে বলল ওদের কাছে ক্ষমা চাইতে। ওকে আমি অন্যরকম ভেবেছিলাম, কিন্তু না, ও নিজেই
ওইসব ছেলের মতো যে কিনা মায়ের কথায় উঠে আর বসে, মায়ের আঁচলের তলায় থাকে সব সময়, ঠিক ভুল বিচার না করেই মায়ের দিকে রায় দেয়। মাম্মাস বয় একটা। এর সাথে আমি কিভাবে জীবনটা কাটাবো মা? যে নিজের স্ত্রীর অপমানের সায় দেয়, প্রতিবাদ করে না, তার সাথে কিভাবে সুখী হব আমি? নদী ওর মায়ের ছবির সাথে এসব কথা বলছিল। তখনই আকাশ রুমে ঢোকে। আকাশকে দেখে নদী নিজের চোখের পানি মুছে নেয়, তারপর উঠে দাঁড়িয়ে ওর মায়ের ছবিটা জায়গা মতো রেখে দেয়। আকাশ নদীকে বলে, নদী, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? কিসের কথা? আমার তো তোমার সাথে কোনো কথাই নেই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এখনো আমাকে ছোট করার কথা শোনানো বাকি আছে নাকি? মন ভরেনি, তাই না? নদী, নিচে যা, কিছু হলো? কোনোটাই ঠিক হয়নি। আমার সাথে তো অন্তত না। আমি ভেবেছিলাম কেউ আমাকে না বুঝুক, সাপোর্ট না করুক, তুমি অন্তত করবে, বাট না, তুমি তো উল্টো আরো আমাকে ছোট করলে। আচ্ছা, কি মজা পেলে এটা করে বলো তো? আমি আসলে বুঝতে পারিনি। বুঝতে পারোনি নাকি বুঝতে চাওনি? কেন বুঝবে বলো তো? কেন বুঝবে আমি তোমার বউকে? তুমি তো হলে একটা মাম্মাস বয়। তোমরা তো মা ছাড়া কিছুই বোঝো না। মায়ের কথায় উঠবে আর বসবে। তা সে তোমার মা যদি ভুলও হয় তাও সে সঠিক, কি তাই তো? আমি আসলে... ব্যাস, অনেক হয়েছে। আমি আর কিছু শুনতে চাই না। ঠিক আছে, এখন শুনতে হবে না, চলো খেতে চলো। হাউ ফানি! তুমি ভাবলে কিভাবে আমি এখন খেতে যাব? এই বাড়িতে তো আমি আর থাকবোই না, তো খাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? এসব তুমি কি বলছো? কোথায় যাবে তুমি? আমার যেদিকে দু চোখ যাবে সেই দিকে যাব। তোমার মতো ছেলের সাথে আমি আর সংসার করব না। কথাটা বলে নদী নিজের লাগেজ গোছাতে থাকে। আকাশ গিয়ে নদীর হাত থেকে লাগেজ কেড়ে নেয়, তারপর নদীকে নিজের দিকে ফিরিয়ে ওর দুই বাহু ধরে বলে, এই কি করছো কি তুমি? কোথায় যাবে তুমি? নিজের বাড়িতে যেখানে আমাকে কেউ কাজের লোক বানিয়ে রাখতে চাইবে না, আমার মাকে ছোট করে কথা বলবে না, আমাকে ছোট করবে না, আর আমার না আপনার মতো কারোর অন্ধভক্ত হয়ে আমাকে ভুল প্রমাণিত করে ক্ষমা চাওয়াবে। নদীর কথা শুনে আকাশ একটা ধাক্কা খায়। ও ভেবেছিল নিচের ঘটনার জন্য নদী ওর উপরে রেগে যাচ্ছে, কিন্তু নদী যে বাসা ছেড়ে চলে যেতে চাইবে সেটাও কল্পনাও করতে পারেনি। নদীর মুখে আপনি সম্বোধন শুনে আকাশ আরো অবাক হয় ও নদীকে বলে, তুমি কোথাও যাবে না, আমি যেতে দেব না। আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, কিন্তু তার মানে এই না তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। এটা এখন তোমারও বাড়ি। নিজের বাড়ি ছেড়ে কেউ কোথাও যায় বলো তো? যা বলছি ঠিকই বলছি। আপনাকে চিনতে আমি ভুল করেছিলাম, অন্যরকম ভেবেছিলাম আপনাকে আমি, কিন্তু আপনি তো তেমন না যেমন আমি ভেবেছিলাম। আপনি হচ্ছেন একটা মাম্মাস বয়, যে কিনা কখনো ঠিক ভুলের বিচার না করে শুধু মায়ের পক্ষেই থাকেন। একটা মেয়ে বিয়ে করে আরেকটা বাড়িতে যখন যায় তখন সে চায় না কারোর সাথে খারাপ আচরণ করতে, সে চায় সবাইকে আপন করে নিতে, কারণ বিয়ের পরে এটাই হয় মেয়েটার আসল পরিবার। কিন্তু সে পরিবারের মানুষগুলো যখন মেয়েটাকে অপমান করে, ভুল না থাকা সত্ত্বেও তার সাথে বাজে আচরণ করে, তখন মেয়েটা নিজের পায়ে আর কাউকে পাক আর না পাক নিজের হাজবেন্ডকে পেতে চায়। কিন্তু আমার কি ভাগ্য দেখুন, আমার কপালে একটা মাম্মাস বয় জুটলো। একটা কথা কি জানেন, আমি না সব সময় মাম্মাস বয়দের খুব ঘৃণা করি। এই কারণেই আমার মা না চাইতেও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আই হেট দ্যাট টাইপ অফ পিপল। আর আপনিও সেই সব পুরুষেরই কাতারে পড়েন, তাই আজ থেকে আমি আপনাকেও ঘৃণা করি। আমি আর এক মুহূর্তও এই বাড়িতে থাকবো না। আমি এখনই এই বাড়ি থেকে চলে যাব। নদী নিজের সবকিছু লাগেজে ভরতে থাকে। নিজের নাক থেকে আকাশের দেওয়া নোজপিন খুলে সেটা আকাশের হাতে দিয়ে দেয়। আকাশ ভাবতেও পারেনি নদী সত্যি সত্যি চলে যাবে। ও নদীর বাহু ধরে বলে, এই রাগ করেছো, ঠিক আছে, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য এভাবে পাগলামি করবে? তুমি কোথাও যাবে না। আর নোজপিন কেন খুললে? এটা কিন্তু ঠিক না। নাও পড়ো এটা, আর লাগেজে থেকে সব বের করো বলছি। মিস্টার আকাশ খান, আই এম জোকিং উইথ ইউ। আমি এই মুহূর্তে ইয়ার্কি করার মুডে নেই, বুঝলেন? আমি যখন বলেছি আমি যাব, তার মানে যাব। আমাকে আটকানোর ক্ষমতা আপনারও নেই। নদী আকাশের বুকে ধাক্কা দিয়ে ওকে নিজের থেকে সরিয়ে দেয়, তারপর নিজের লাগেজ নিয়ে চলে যায়। নদীকে লাগেজ হাতেই নিচে আসতে দেখে ওর শাশুড়ি আর চাচি শাশুড়ি খুব খুশি হয়। ওর শ্বশুর বলে, এ কি, লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? কেন যাচ্ছ? যেখানে আমার সম্মান নেই সেখানে আমি থাকতে চাই না। যেখানে আমার মায়ের নামে আজে বাজে কথা বলা হয়, আমার মাকে অপমান করা হয়, সেখানে থাকার রুচি আমার নেই। তাই আমি আমার বাড়িতে ফেরত চলে যাচ্ছি। আর হ্যাঁ, এখন একটা সম্পর্কেও আমি থাকতে চাই না। আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স পাঠিয়ে দেব।
নদীর পিছনে পিছনে আকাশও আসছিল। ডিভোর্সের কথা শুনে ও স্তব্ধ হয়ে যায়। নদীকে আটকানোর মতো আর কোনো ভাষাও খুঁজে পায় না, সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকে। নদীর শ্বশুর শুধু নদীকে একবার বলে থেকে যেতে, তারপর আর কিছু বলে না। নদী আরেকবার পিছু ফিরে আকাশের দিকে তাকায়, দেখে আকাশও ওর দিকে কাতর চোখে তাকিয়ে আছে। নদী আকাশের দিকে চোখে চোখ সরিয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় পুরো পথ নদী গাড়িতে বসে কান্না করতে করতে যায়। নদী চলে যাওয়ার পরে আকাশের মা বলে, বাবা গো বাবা, কি তেজ এই মেয়ের! একটু কথা শুনে পারলো না, চলে গেল। দেমাগে মাটিতে পা পড়ে না। ঠিকই বলেছ ভাবি, কি দেমাগ এই মেয়ের। আবার বলে নাকি ডিভোর্স দেবে। ওই রকম মেয়ে একটা গেলে হাজারটা আসবে। মেয়ের কি অভাব পড়েছে নাকি? একে তো বুড়ো ধামড়ি, ভালো হয়েছে চলে গেছে। কাকি, এনাফ ইজ এনাফ। আপনারা যার সম্বন্ধে কথা বলছেন সে আমার বউ হয়। ওর নামে এত বাজে কথা বলার অধিকার পান কোথা থেকে আপনারা? ওই মেয়েটা নিজের পরিবার ছেড়ে এখানে এসেছিল, ভেবেছিল একটা নতুন পরিবার পাবে, সবাই ওকে আপন করে নেবে। কিন্তু আপনারা কি করলেন? প্রথম দিনেই ওর মনে এমনভাবে আঘাত দিলেন যে ও বাড়ি ছেড়েই চলে গেল। অবশ্য আমারও দোষ আছে, আমিও পুরো কথা না শুনে ওকে ভুল বুঝে আপনাদের পক্ষ নিলাম, আর ওর কাছে হলাম মাম্মাস বয়। ও আমার মতো ছেলেদের ঘৃণা করেছে বলল। ঠিকই তো বলেছে, যেই স্বামী নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না, উল্টো এমন কাজ করে যাতে তার স্ত্রী ছোট হয়, এমন স্বামীকে ও ঘৃণাই তো করবে। আমি ওর ঘৃণা পাওয়ারই যোগ্য। আর আপনারা দুইজন একটা কথা কান খুলে শুনে রাখুন, আজকে আমি যেই ভুল করেছি ভবিষ্যতে সেটা আর করব না। তাই আজকের পর থেকে আমার স্ত্রীর নামে একটা বাজে কথাও কিন্তু আমি সহ্য করব না। কথাটা বলে আকাশ নিজের ঘরে চলে যায়। আকাশের কথা শুনে ওর মা আর কাকির আগে ফুঁসতে থাকে। ওর কাকি বলে, দেখলে ভাবি, একদিনে কেমন ছেলেটাকে বশ করে নিয়েছে। আর কয়েকদিন গেলে তো ছেলে আমাদের বউয়ের কথা শুনে বাড়ি থেকেই বের করে দিত। একটা কালসাপ এসে জুটেছিল আমাদের কপালে। নিজে থেকে চলে গিয়েছে, ভালো হয়েছে। নিজে তো বুড়ো ধামড়ি, আবার ডিভোর্সের ভয় দেখায়। অমন মেয়ে একটা গেলে হাজারটা আসবে। দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? সেটাই তো দেখছি। ও মেয়ে যখন নিজেই বিদায় হয়েছে, ওকে আমি আর এই বাড়িতে আসতে দেব না। দুধ কলা দিয়ে কালসাপ পোষার কোনো শখ নেই আমার। আচ্ছা, কি হচ্ছেটা কি? সে সকাল থেকে দেখছি তোমরা দুজন মিলে মেয়েটাকে যা না হয় তাই বলে অপমান করে যাচ্ছ। ও তোমাদের কোনো বাড়া ভাতে ছাই দিয়েছে বলো তো? মেয়েটার মনে এমন কষ্ট দিচ্ছ যে বিয়ের দ্বিতীয় দিনেই মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে। এতেও মন ভরেনি তোমাদের? মেয়েটার নামে আজে বাজে বলেই যাচ্ছ। ছোটদের সামনে তোমরা ছোট হবে, তাই তখন তোমাদের ভুল হওয়া সত্ত্বেও আমি কিছু বলিনি, কিন্তু এরপরে মেয়েটার নামে আর একটা বাজে কথা যেন না শুনি। বাবার কথা শুনে মা আর কাকি আরো রেগে যায়। তবে বাবাকে বাড়ির সবাই একটু ভয় পায়, সেজন্য ওনারা দুজনেই চুপ হয়ে যায়, আর কোনো কথা বলে না। বাবা খাওয়ার পুরো শেষ না করে হাত ধুয়ে উঠে যায়। উনি সোজা আকাশের রুমে যায়। গিয়ে দেখে আকাশ বেলকনিতে দাঁড়ানো। উনি পিছন থেকে আকাশকে ডাক দেন। আকাশ দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। বাবা ডাক শুনে ওর সাথে সাথে সিগারেট ব্যালকনি থেকে নিচে ফেলে দেয়। বাবা বুঝতে পারে আকাশ সিগারেট খাচ্ছিল। সিগারেটের গন্ধ উনি পায়। তারপরও আকাশকে কিচ্ছু বলে না, কারণ উনি জানে আকাশের মনের অবস্থা ভালো না। উনি গিয়ে পিছনে দাঁড়িয়ে আকাশের কাঁধে হাত রেখে বলে, বৌমা একা ও বাড়িতে গেল, সবাই তোকে হাজার রকম প্রশ্ন করবে, তুমিও যাও। আমি আবার কোথায় যাব? দেখলেই তো কিভাবে আমার ভুলের জন্য ও আমাকে ছেড়ে চলে গেল। ও তো একেবারে যায়নি। সংসার জীবনে এমন মান অভিমান হয়, তুমি গিয়ে ওকে মানাও। স্বামীর কাজই হচ্ছে বউয়ের রাগ ভাঙিয়ে তাকে আগলে রাখা। কিন্তু ও তো বলল ও আমাকে ঘৃণা করে, আমাকে ডিভোর্স দেবে। যদি এমনটাই হতো তাহলে কি ও বাড়ি থেকে যাওয়ার সময় কান্না করতো? ওর আসলে তোমার উপর অভিমান জমেছে। তখন তুমি ওর অন্যায় না থাকা সত্ত্বেও ওকে দিয়ে ক্ষমা চাওয়ালে। ব্যাপারটা ও অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তার মানে এই না যে ও তোমাকে ভালোবাসে না বা ঘৃণা করে। ও যা বলেছে তার একটা ওর মনের কথা না। তুমি ওর চোখে তোমার ভালোবাসা দেখেছি। আমি ওই সামান্য কারণে সেটা বদলে ঘৃণায় রূপ নিতে পারি না। ওটা ওর অভিমানের কথা। তুমি যাও ওর কাছে, গিয়ে ওর সাথে কথা বলো, ওকে তোমার দিকটা বোঝাও।
ওর অভিমান ভাঙাও, এখনো সময় আছে। পরে কিন্তু ওই অভিমানের দেওয়ালের কারণে তোমার আর এক হাত পাবে না। আমি কোন মুখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো বাবা? আজকে ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমি ওর মনে অনেক আঘাত দিয়ে ফেলেছি। তুমি চাও ও তোমার থেকে সত্যি আলাদা হয়ে যাক? না। যদি না চাও তাহলে এখনই যাও ওর কাছে। তুমি না গেলে ও আরও কষ্ট পাবে। মেয়েরা হলো মোমের মতো, তুমি একটু যত্ন নিলে, ভালোবাসলে সে গলে যাবে। ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি। বাবার কথা মতো আকাশ গ্যারেজ থেকে নিজের বাইক নিয়ে বেরিয়ে যায়। ফুল স্পিডে বাইক চালায়ও নদী নিজের বাসায় পৌঁছে যায়। নদীকে একা আসলে দেখে ওর ফুপু বলে, এ কি নদী, তুমি একা চলে এলে যে? জামাই কোথায়? কেন ফুপু, আমি কি একা নিজের বাড়িতে আসতে পারি না নাকি? আমি একা এসেছি এটা দেখে তুমি খুশি হওনি নাকি? তোর হাব ভাব তো ভালো ঠেকছে না। বিয়ের পরের দিনই কোনো মেয়ে এমন বাক্স ব্যাটরা গুছিয়ে একা একা বাবার বাড়ি যাই শুনি? সত্যি করে বলতো, তুই কি ঝামেলা করে এসেছিস? অবশ্য করতেই পারিস, রক্তের একটা ধারা আছে না? তোর মা যেমন আমার ভাইকে ঠকিয়ে আরেক ছেলের হাত ধরে পালালো, তুইও নিশ্চয়ই তেমন কোনো কারণেই চলে এসেছিস। কই, বিয়ের আগে তো বলিসনি তোর মায়ের মতো তরুণ আগর আছে? ফুপুর কথা শুনে নদী মনে মনে প্রচুর রেগে যায়, কিন্তু আকাশের সাথে ঝামেলা হয় মুড অফ থাকায় ও ফুপুকে আর কিছু বলে না। তখনই ওর বাবাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে। ওর বাবা ফুপুর সব কথাই শোনে, কিন্তু কোনো কিছু বলে না। নদী ওর বাবার দিকে তাকিয়ে লাগেজ নিয়ে নিজের রুমে যেতে থাকে। নিজের প্রশ্নের কোনো উত্তর দিতে না দেখে ফুপু আবারও বলে, কি হলো? আমি কিছু জিজ্ঞেস করলাম তো? কি জানতে চাইছো তুমি ফুপু? কার কাছে জানতে চাইছো? নিজের ভাইয়ের মেয়ে, মানে নিজের কন্যা সম একটা মেয়েকে বলছো বিয়ের আগে তার নাগর ছিল কিনা? আমি এর উত্তরে কি বললে তুমি খুশি হবে? মানে আমার থেকে উত্তরে কি শুনতে চাও তুমি? এটাই যে হ্যাঁ আমার কোনো নাগর ছিল আর তার জন্য আমি সংসার ছেড়ে চলে এসেছি? কিন্তু ফুপু, আমি না তোমাকে খুশি করতে পারবো না গো। কারণ বিয়ের আগে আমার কোনো নাগর ছিল না, আর না তো আমি কোনো নাগরের জন্য সংসার ছেড়ে এসেছি। আর হ্যাঁ, আমার সামনে আমার মায়ের নামে বাজে কথা বলা বন্ধ করো প্লিজ। আমি আমার মাকে যথেষ্ট ভালোবাসি, তাই তার নামে এইসব কথা আমার সহ্য হয় না। আমি আমার মাকে অন্তত সত্যি সত্যি ভালোবাসি, কারোর মতো নাটক করি না তাকে ভালোবাসার। তাই আর কারো আমার মায়ের অপমানে খারাপ নাই লাগতে পারে, বাট আমার লাগে। সো প্লিজ। শেষের কথাগুলো নদী ওর বাবাকে উদ্দেশ্য করে বলে। ওর ফুপু আবারও বলে, এই শোন, এত চ্যাটাং চ্যাটাং কথা বলবি না তো। তোর মা কি করেছিল সেটা তুই নিজেও ভালো করে জানিস। এখন নিজের কথা বল, তুই কেন একা একা এলি? ফুপুর কথায় বিরক্ত হয়ে নদী ফুপুকে এড়িয়ে তার পাশে দিয়ে সিঁড়ি দিয়ে উপরে যেতে যায়। তখনই ওর বাবাও বলে, কি হলো? ও তোমাকে কিছু জিজ্ঞাসা করছিল তো? আশ্চর্য, মানে আমি কি নিজের বাড়িতে আসতে পারি না নাকি? বিয়ে হয়েছে জন্য কি এ বাড়িতে আসা আমার বারণ? ওকে ফাইন, আমি এখনই এ বাড়ি থেকে চলে যাব। নদী কথাটা বলে আবারও চলে যেতে নেয়। তখন ওর বাবা বলে, তোমাকে তো কেউ চলে যেতে বলেনি। তোমার বাড়িতে আমি যখন খুশি আসতে পারো। এটা সত্যি আমার বাড়ি? আমার বাড়ি হলে তো এখানে আসা নিয়ে আমাকে এত প্রশ্নের সম্মুখীন হতে হতো না, আর না তো এখানে আসা নিয়ে আমাকে এত বাজে কথা শোনানো হতো। তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে, তার উত্তর দিয়ে দিলে তো আর কেউ কথা শোনাতো না। হ্যাঁ সেটাই তো, বল তুই একা কেন এলি? কারণ ও তো একা আসেনি, আমিও এসেছি। নদী ওদের ঝামেলার কথা বলতেই যাবে, তার আগে পিছন থেকে আকাশ কথা বলে ওঠে। আকাশের কণ্ঠ শুনে নদী পিছনে ফিরে তাকায়। আকাশকে দেখেও অবাক হয়ে যায়। ও জামাই, তুমিও এসেছো? দেখো, ওকে এত সময় ধরে জিজ্ঞেস করছি, উত্তরই দিচ্ছে না। আসলে কি হয়েছে বলেন তো? ও আমার উপর একটু রেগে আছে, তাই একা একা আগে চলে এসেছে। কালকে ও আসার কথা বলেছিল, আমি বলেছিলাম আমি আসবো না, তাই রাগ করে একা একাই এসেছে। ও আচ্ছা, আসো ভেতরে আসো। আকাশ ভিতরে আসে। নদী ওর দিকে রাগি চোখে তাকিয়ে নিজের রুমে চলে যায়। নদীকে রেগে যেতে দেখে আকাশ ওর পিছু পিছু যায়। আপনি এখানে কেন এসেছেন? ও মা, আমার শ্বশুর বাড়িতে আমি আসবো না নাকি? আপনাকে না বলেছি আমি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না? তুমি বললেই হবে নাকি? আমি তো চাই। আমি কিন্তু আপনার সাথে মজা করছি না। সেটা আমিও জানি তুমি আমার উপরে রেগে আছো, আর স্বামী হিসেবে আমার দায়িত্ব বউয়ের রাগ ভাঙানো। লজ্জা নেই আপনার, তাই না? আমি এভাবে আপনাকে অপমান করছি, তাও গায়ে লাগছে না? না, লাগছে না। কবি বলেছেন বিবাহিত পুরুষদের লজ্জা শরম একটু কমই থাকে, বিশেষ করে বউয়ের সামনে।
তাই এটা কোন কবি বলল শুনি? কবি আকাশচন্দ্র। অসহ্য একটা। এই অসহ্যটাকেই সারা জীবন সহ্য করে যেতে হবে তোমার। নদী আকাশের উপরে বিরক্ত হয়ে রুম থেকে ব্যালকনিতে চলে যায়। আকাশ ওর পিছু পিছু যায়, তারপর নদীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, অনেক বেশি অভিমান হয়েছে আমার উপর। কিসের অভিমান? আমি কারোর উপরে অভিমান করে নেই। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমাকে সামনে ফিরে জড়িয়ে ধরো। ছাড়ো আমায়। না, ছাড়বো না। আমার বউ, আমার ইচ্ছা। আমার যখন মন চাইবে আমি জড়িয়ে ধরবো। না, ধরবেন না। কেন? কেন আবার কি? আমি বলেছি না মানে না। আপনি আমার কেউ হন না, তাই ধরবেন না। আমি তোমার কথা কেন শুনবো শুনি? কারণ আমি বলেছি তাই। তুমি বললে আমার কেন শুনতে হবে? কারণ আমি আপনার বউ, তাই। এই তো গুড। তুমি আমার বউ মানে আমি তোমার বর, আর বর হিসেবে নিজের বউকে জড়িয়ে ধরার সম্পূর্ণ অধিকার আমার আছে। শুধু জড়িয়ে ধরার না, কিস করার অধিকারও আমার আছে। তার থেকেও বেশি কিছু করার অধিকারও আমার আছে। আকাশের সাথে তর্কে না পেরে নদী মুখ কালো করে দাঁড়িয়ে থাকে। নদীকে চুপ হয়ে যেতে দেখে আকাশ ওকে নিজের দিকে ফিরিয়ে বলে, নদী, আই এম সরি। দেখো, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো। আমার প্রতি তোমার অভিমান জমেছে অনেক, কিন্তু বিশ্বাস করো, ওই দিন আমি আসলে ভুল বুঝেছিলাম তোমাকে। ওই দিন আমি শুধু তোমার শেষের কথাগুলো শুনেছিলাম, তাই আমার মনে হয়েছিল তুমি ভুল। আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও তোমাকেই ভুল ভাবতো, তাই আমি তোমাকে ক্ষমা চাইতে বলেছিলাম। কিন্তু পরে যখন মা আর কাকির ব্যবহার দেখলাম, তখন বুঝলাম তুমি ভুল ছিলে না, তাই তখন তোমার কাছে ক্ষমা চাইতে গেছিলাম। কিন্তু তুমি তো আমার কোনো কথা না শুনেই বাড়ি ছেড়ে চলে এলে। আই এম সরি পাখি। বিশ্বাস করো, আমি তোমাকে ভুল বুঝে ক্ষমা চাইতে বলেছিলাম, কিন্তু এর ভিতরে তুমি আমাকে ভুল বুঝলে। আমি জানি তোমার রাগটা ভ্যালিড, কিন্তু আমার দিকটাও একটু বোঝো প্লিজ। আকাশের কথা শুনে নদীর রাগ কমে যায়, কিন্তু আকাশকে শিক্ষা দেওয়ার জন্য ও আকাশকে বুঝতে দেয় না ও যে আকাশকে ক্ষমা করে দিয়েছে। ও আকাশকে দূরে ঠেলে দিয়ে ও বলে, হ্যাঁ মানছি, আপনি শুধু আমার শেষ কথাগুলো শুনে আমাকে ভুল বুঝেছেন, কিন্তু আমি তো আপনাকে পুরোটা বলতে চেয়েছিলাম, তখন শুনলেন না কেন? আপনি যদি তখন আমার কথা শুনতেন তাহলে তো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হতো না, তাই না? আমি তো বললাম আমি ভুল করেছি, আর তার জন্য আমি ক্ষমাও চেয়েছি তোমার কাছে। সব সময় ক্ষমা চাইলেই কি সব ঠিক হয়ে যায়? যায় না। আজকে যদি আপনি আমার পক্ষ নিতেন তাহলে আপনার মা আর কাকি আমার মায়ের সম্পর্কে বাজে কথা বলতো না। আপনার জন্য শুধু আমি না, আমার মায়েরও অপমান সহ্য হয়েছে, অপমান হয়েছে আজকে। আর আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার মায়ের অপমান সহ্য করতে পারি না। নদী কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায়। আকাশ নিজেকে নিজেই বলে, না, হচ্ছে না। এই মেয়েকে কিভাবে যে মানাই। এই তেরার ঘরে তেরা আমার জীবনটা তেনা তেনা করে দিল একদম। মনে হচ্ছে আমার জীবনের অর্ধেক সময় কাটবে এর রাগ ভাঙাতে ভাঙাতে। নদী আবারও ঘরে ফেরত আসে একটা প্লেট হাতে নিয়ে। প্লেটের ভিতরে খিচুড়ি আর আচার। প্লেটটা টি টেবিলের উপর রেখে নদী বলে, খেয়ে নিন। কে খাবে? এখানে আপনি আর আমি ছাড়া তো আর কেউ নেই, তাই না? তাছাড়া তাহলে কথাটা যখন আমি বলেছি তার মানে আপনাকেই বলেছি। আমি খেয়ে এসেছি, তুমি খাও। মিথ্যা বলা শুরু করলেন কবে থেকে? মিথ্যা কেন বলবো? আমি জানি আপনি খাননি। কিভাবে জানো? আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে। এত ভালো বোঝো আমাকে যে আমার মুখ দেখেই বলে দিচ্ছ আমি খেয়েছি নাকি না? এমনটা কখন হয় জানো? যখন কেউ কাউকে ভালোবাসে। কেউ কাউকে ভালোবাসলে তখনই তার মুখ দেখে তার ভিতরে কি চলছে সেটা আন্দাজ করতে পারে। তো কতটা ভালোবাসো আমায়? একটুও না। মিথ্যা বলো না তো। আপনার খেতে হবে না, আমিই খাচ্ছি। কথাটা বলে নদী প্লেটটার এক পাশ থেকে খাওয়া শুরু করে। সেটা দেখে আকাশ বলে, আচ্ছা খাবো, তবে তুমি খাইয়ে দিলে তারপর। সম্ভব না। আমি না খেয়ে থাকলে তোমার কষ্ট হবে না? না। আচ্ছা খাইয়ে দিতে হবে না, আমাকে আপনি বলা বন্ধ করো এবার প্লিজ। সেটাও সম্ভব না। খেতে হলে খান, না হলে খেতে হবে না। নদীর ব্যবহার দেখে আকাশ মনে মনে বলে, ইয়া মাবুদ, বউ দিলা তো দিলা, এমন একটা বউ দিলা যার দিলে বিন্দু মাত্র দয়া মায়া নেই। থাক বাবা, খেয়ে নেই, না হলে আবার না খেয়ে কাটাতে হবে। মনে মনে কথাটা বলে আকাশ খেতে বসে। নদীকে শুনিয়ে শুনিয়ে বলে, তোমার দিলে কি মায়া হয় না? তোমার দিলে কি মায়া হয় না? না হয় না। আমার আবার দয়া মায়া একটু কম, বুঝলেন? আর উল্টো পাল্টা গান না গে খেয়ে নিন। আমার এই প্লেটের পাশ থেকেই খান। এখন আবার নতুন করে খাবার আনতে যেতে পারবো না। আকাশ আর নদী একই প্লেট থেকে খেতে থাকে। নদী আকাশের গোমরা মুখ দেখে মনে মনে হাসে। নদী মনে মনে বলে,
কেমন লাগে চান্দু? কি ভেবেছো এত সহজে গলে যাব? আমার নামও নদী, তোমাকে এমন শিক্ষা দেব না, একদম টাইট হয়ে যাবে। খাওয়া শেষ হলে নদী প্লেট নিয়ে কিচেনে রাখতে আসে। তখন ফুপু ওকে দেখে বলে, শুনলাম তুই নাকি জামাইয়ের সাথে রাগারাগি করে এসেছিস। শোন, ছেলেদের সাথে এমন তেজ দেখালে চলে না, বুঝলি? একটু নমনীয় হতে হয়। ও যদি তোর তাড়ামিতে রেগে গিয়ে তোকে ডিভোর্স দেয়, তখন কি করবি বলতো? একটা ডিভোর্সি মেয়ে কিন্তু সমাজ সংসারের জন্য বোঝা, বুঝলি? তুই যদি আজকে ডিভোর্সি হয়ে ঘরে পড়ে থাকিস, তখন সমাজে আমরা মুখ দেখাতে পারবো? তোর বাবার সম্মান থাকবে? তাই বলছি, শোন, এমন তেজ না দেখিয়ে নরম হ। শ্বশুর বাড়িতে যে যা বলে মেনে চল। 1 মিনিট ফুপু, তুমি তখন থেকে কি সব বলে যাচ্ছ? ভালো কথা তোমার মুখ থেকে বের হয় না, তাই না? মানে কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছ? আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে আমার ডিভোর্স হবে? আকাশ যেভাবে আমার রাগ ভাঙানোর জন্য এলো, তাতে তোমার মনে হয় আমার তেরামি বা তেজের জন্য ও রেগে গিয়ে আমাকে ডিভোর্স দিবে? শোনো, ও না আমাকে ভালোবাসে, তাই আমার রাগ জেদ এসবের একটা দাম ওর কাছে আছে। ও জানে কিভাবে বউয়ের সাথে ট্রিট করতে হয়, বউকে আগলে রাখতে হয়। পরিবারের লোকজনের বিষের তোপে পড়ে বউকে ছেড়ে দেওয়ার ছেলে ওর না। আর যদি আমার ডিভোর্সও হয়ে যায়, তাতে তোমার সমস্যাটা কোথায় বলো তো? আমি খেলে তো আমার বাবারটা খাবো, সমাজের মানুষ তো আমাকে খাওয়াবে না। তাহলে সমাজ কি, আমি কি করব বলো তো? আসল সমস্যাটা সমাজের না, তোমার। তুমি কি চাও বলো তো? কেন সব সময় আমার পেছনে লেগে থাকো? আগে আমার মায়ের পেছনে লাগতে, তোমার জন্য আমার মা শান্তিতে সংসার করতে পারেনি, বাধ্য হয়েছে নিজের স্বামী সংসার ছেড়ে যেতে, নিজের সন্তানকে ছেড়ে যেতে। আমি তো তোমার ভাইয়ের মেয়ে, আর ভাইয়ের সন্তানরা নাকি ফুপুদের কাছে কলিজা হয়। তাহলে তুমি কেন আমার সাথে সব সময় এমন আচরণ করো? তুমি তো এমন আচরণ করো মনে হয় আমি তোমার রক্তই না। না তো। মানে? মুখ ফসকে ফুপু ওই কথাটা বলে ফেলে। নদী কথাটা শুনে অবাক হয়ে যায়। ফুপু কথা ঘোরাতে বলে, আমি বলতে চেয়েছি না তুই এই বাড়িরই রক্ত, কিন্তু আমি তোর সাথে এই আচরণগুলো তোর ভালোর জন্যই করি, যাতে করে তুই খারাপ না হয়ে যাস। কথাটা বলে ফুপু রান্নাঘর থেকে চলে আসে। নদীর মনে কেমন একটা খটকা লাগতে থাকে। ও তবু সবটা মনের ভুল ভেবে উড়িয়ে দেয়। নদী একটা বাটিতে কিছুটা আচার নিয়ে ঘরে যায়। আকাশ খাটে বসে ফোনে গেমস খেলছিল। নদীকে আচার হাতে আসতে দেখে ও এর কি করে বলে, বাবা, আমার এত পাওয়ার জানতাম না তো। একদিনেই প্রেগনেন্ট হয়ে গেলে। কি? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুমি কি বলছো এসব? ঠিকই তো বলছি, ভুল কি বললাম শুনি? তুমি না হলে হঠাৎ আচার নিয়ে বসলে কেন এখন? আমার আচার ভালো লাগে, আমার যখন মন চাই আমি খাই। তার মানে এই না আমি প্রেগনেন্ট, আর প্রেগনেন্ট হলেই কি আচার খেতে হয় নাকি? না, তা নয়, তবে একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার প্রাণপ্রিয়া বেগম সাহেবা, আমার আদরের বউ পাখিটা আমাকে আপনি থেকে আবারও তুমি বলা শুরু করেছে। আকাশের কথা শুনে নদীর হুঁশ হয়। ও এত সময় আকাশকে তুমি করে বলেছে। ও জানে আকাশ এখন এই বিষয় নিয়ে মজা ওড়াবে, তাই আকাশের মজার হাত থেকে বাঁচতে ও বেলকনিতে চলে যায়। নদীর বেলকনির এক পাশে একটা দোলনা, অন্য পাশে কয়েক রকমের ফুলের গাছ টবে ঝোলানো, নিচে টবে কতগুলো গন্ধরাজ ফুলের চারা। ফুলের গন্ধে বেলকনিটা মোমো করছে। নদী দোলনায় বসে আচার খেতে থাকে আর ওর মায়ের সাথে কাটানো অতীতের কিছু স্মৃতি মনে করতে থাকে। আর নিজেকে নিজে বলে, মা, তুমি কেন চলে গেলে? আমাকে কেন এখানে রেখে গেলে? আমাকে কি তোমার সাথে নেওয়া যেত না? বাবা আমাকে ভালোবাসে না মা, কেমন যেন অবহেলা করে সব সময়। আচ্ছা মা, তুমি তো আমার মা, আর আমি তোমার নিজের সন্তান, তোমার নারী ছেঁড়া ধন। তুমি কিভাবে আমাকে ছেড়ে যেতে পারলে? মায়েরা তো সন্তানকে ছাড়া থাকতে পারে না, তুমি কিভাবে পারছো মা? তোমরা সবাই স্বার্থপর, সবাই শুধু নিজেরটাই বুঝলে, আমার কথা কেউ চিন্তাও করলে না। কথাগুলো বলতে বলতে নদী চোখ বুজে নেয়। ওর চোখ গড়িয়ে পানি পড়তে থাকে। এটা তুই কি করছিলি? নদীকে সত্যিটা বলতে যাচ্ছিলি কেন? ভাই, আমি ইচ্ছা করে বলতে চাইনি, আসলে কথার পিঠে কথা উঠেছিল তাই। কি তাই? তুই যে সবসময় নদীর সাথে মিসবিহেভ করছিস, সেটাকে আমি খেয়াল করছি না ভেবেছিস? আমি সবটাই দেখি, সবটাই বুঝি, কিন্তু কিছু বলি না, কারণ তুই আমার বোন। বাবা মারা যাওয়ার আগে তোর দায়িত্ব আমার কাছে তুলে দিয়ে গিয়েছিল। নদীর জন্য তোকে কিছু বললে তোর হয়তো মনে হতে পারে একটা বাইরের মেয়ের জন্য তোকে কষ্ট দিচ্ছি, তাই তোকে কিছু বলিনি। কিন্তু তোরও বোঝাও দরকার আমার ব্যাপারটা। ওকে ছোট থেকে আমি নিজের মেয়ের মতো বড় করেছি।
হতে পারে ওর শরীরে আমার রক্ত বইছে না, কিন্তু ও আমার মেয়ে। ওর সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও ওর সাথে আমার আত্মীয়তার সম্পর্ক। আমার মেয়েও ওর সাথে যে আমার রক্তের সম্পর্ক নেই এটা যেন কোনোভাবে জানতে না পারে। ও আমার মেয়ে, আমি ওর বাবা। এর থেকে বড় সত্যি নেই। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, সজ্ঞানে হোক বা অজ্ঞানে। ও এটা মাথায় রাখবি সব সময়। আর হ্যাঁ, এরপর থেকে ওকে নিজের ভাইজির চোখেই দেখবি। আমি এর আগেও তোকে বলেছি, আবারও বলছি, ওই তোর ভাইজি, ওর সাথে তেমনই আচরণ করবি। মানি না ওকে আমার মেয়ে হিসেবে আমি। ও তোমার রক্ত না, এই খানবাড়ির রক্ত না। কার না কার ফেলে যাওয়া জারজ সন্তান, কারো কুরক্তকে আমি নিজের ভাইজি হিসেবে মানতে পারবো না। খবরদার, মুখ সামলে কথা বল। ও কোনো জারজ না, ও আমার সন্তান, ব্যাস এটাই সত্যি। না না না, ও তোমার সন্তান না। তুমি মিথ্যাকে সত্যি বানানোর চেষ্টা করো না তো। ভুলে গেছো এই জারজ মেয়েটার জন্যই ভাবি তোমাকে ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়েছিল। এই মেয়েটা তোমার থেকে তোমার ভালোবাসা, তোমার সংসার কেড়ে নিয়েছে। তারপরও কিভাবে ওকে তুমি নিজের সন্তানের পরিচয় দাও বলো তো? কিভাবে পারছো একটা জারজকে নিজের রক্ত বলতে? বারবার নদীকে জারজ বলাই ওর বাবার রাগ হয়ে যায়। উনি ফুপুকে একটা চড় মারেন। রাগে ওনার চোখ মুখ লাল হয়ে যায়। ওনার এরূপ রূপ দেখে ফুপু ভয় পেয়ে যায়। বাবা বলেন, তোকে এক কথা কতবার বলবো আমি? হ্যাঁ, এটা ঠিক, নদীকে আমি কুড়িয়ে পেয়েছি, কিন্তু সেটা ওর দোষ না। ওর আসল বাবা মায়ের দোষ। তাদের ব্যর্থতা, তারা নিজের সন্তানকে লালন পালন না করে কাপুরুষ মতো ফেলে রেখে গেছিল। একটা বাচ্চা যখন জন্মায় তখন সে থাকে পবিত্র, খুব পবিত্র। কারো পাপের দায় তার না। তেমনই আমার নদীও নিষ্পাপ ছিল। আর সে বললে তোর ভাবি নদীর জন্য আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে শোন, ওর আগ থেকে ওই ছেলের সাথে সম্পর্ক ছিল। আর নদীকে পেয়ে একটা বাহানা পেয়েছিল আমার সাথে ঝামেলা করার। ও তাই করলো। নদীকে একটা বাহানা বানিয়ে আমাকে ছেড়ে ওর বয়ফ্রেন্ডের কাছে চলে গেল। আমার নদী এতে কোনো দোষ ছিল না। তাই এরপর থেকে তোর ভাবির চলে যাওয়ার জন্য নদীকে দায়ী করবি না। আর হ্যাঁ, ভুলেও আমার মেয়েকে জারজ বলবি না। ও আমার মেয়ে। আমি যেন আর কখনো ওর সাথে তোকে বাজে ব্যবহার করতে না দেখি। তাহলে এরপর থেকে যখনই ওর সাথে বাজে ব্যবহার করবি, এমন একটা চড় তোর গালে পড়বে। কথাটা বলে বাবা রুম থেকে বেরিয়ে যান। ফুপু গালে হাত দিয়ে রাগে ফুঁসতে থাকেন আর বলে, একটা জারজের জন্য আজকে আমার ভাই আমার গায়ে হাত তুললো। ওই জারজের বাচ্চাকে আমি ছাড়বো না। আজকে তোর কি হাল করি শুধু তুই দেখিস। ফুপু রান্নাঘরে গাজরের হালুয়া বানান। আগেও কিছু হালুয়া বানানো ছিল। ফুপু সবগুলোর ভিতরে কাজু বাদামের গুঁড়ো মিশিয়ে দেন। নদীর কাজু বাদামে অ্যালার্জি আছে। গাজরের হালুয়া ওর প্রিয় খাবার। ফুপু নদীকে বলে ফ্রিজেই হালুয়া রাখা আছে, ও যেন গিয়ে খায়। ও নিচে এসে ফ্রিজ খুলে হালুয়া দেখে খুশি হয়ে যায়। ও তাড়াতাড়ি খেয়ে নেয়। তারপরে ওর শরীর খারাপ হতে থাকে। ওর চোখ মুখ লাল হয়ে যায়। ওর শ্বাসকষ্ট হতে শুরু করে যায়। দম নেওয়ার জন্য ও জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আকাশ সিঁড়ি দিয়ে নামার সময় দেখে নদী সোফায় বসে কেমন যেন করছে। ওর চোখ মুখ কেমন অস্বাভাবিক দেখাচ্ছে। ও তাড়াতাড়ি দৌড়ে নিচে নামে ও নদীকে জড়িয়ে ধরে বলে, নদী, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়। আমার খুব কষ্ট হচ্ছে। আমার দম বন্ধ হয়ে আসছে, পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। আড়াল থেকে ফুপু এসব দেখতে থাকেন। নদীকে কষ্ট পেতে দেখে উনি মনে মনে খুশি হন অনেক। নিজের মনে উনি বলেন, এবার দেখ কেমন লাগে। তোর জন্য ভাই আমাকে মেরেছে, এবার তুই মর, দম বন্ধ হয়ে মর। নদীকে এমন অবস্থায় দেখে আকাশ বুঝতে পারে না কি করবে। ওর মাথা কাজ করে বন্ধ হয়ে যায়। এদিকে নদীর শ্বাসকষ্ট সমানে বাড়তে থাকে। ওর দম বন্ধ হয়ে আসে। ধীরে ধীরে জ্ঞান হারাতে থাকে ও। আকাশ নদীর এমন অবস্থা দেখে নদীর ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে ওকে সিপিআর দিতে থাকে। সিপিআর দেওয়ার জন্য নদীর কিছুটা ভালো লাগে। ও কোনো মতে বলে ওকে হসপিটালে নিতে। আকাশ তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যায়। নদীর কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়। ওকে আইসিইউতে ভর্তি করা হয়। আকাশ আইসিইউর বাইরে দাঁড়িয়ে কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে বাবা আসে। নদী, আমার মেয়ে নদী কোথায়? ভাই, নদী আইসিইউতে। আইসিইউতে মানে? কি হয়েছে ওর? ভাই, আসলে ফ্রিজে যে গাজরের হালুয়া ছিল না, তমালের মা আগের দিন বানিয়েছিল, সেটা নদী খেয়ে ফেলেছিল। তমালের মা তো নতুন কাজ করছে আমাদের বাসায়। উনি তো জানে না নদীর কাজু বাদামে অ্যালার্জি, আর আমাদের বাসায় হালুয়াতে বাদাম দেওয়া বারণ।
না জেনেই উনি হালুয়াতে বাদাম দিয়েছিল, আর আজকে নদী ফ্রিজ খুলে হালুয়া পেয়ে খেয়ে নিয়েছে। তুই যখন জানতি হালুয়াতে বাদাম আছে, তুই নদীকে কেন আগে থেকে সাবধান করিসনি? অথবা যখন দেখলি নদী বাসায় আছে, তাহলে হালুয়াগুলো সরিয়ে রাখিসনি কেন? বাড়িতে জামাই এসেছে, তার জন্য কি রান্না হবে, তাকে কিভাবে আপ্যায়ন করা হবে, এসব তো আমি দেখছি বলো। এত কিছুর ভিতরে ওই কথা কি মাথায় থাকে? বাবা ফুপুর ওপরই রাগ ছাড়ছিলেন, তখনই ডাক্তার আসেন। ডক্টর, আমার মেয়ের কি অবস্থা এখন? ও ঠিক হয়ে যাবে তো? ওর তো কাজু বাদামে প্রচুর অ্যালার্জি, আর খেয়েছেও অতিরিক্ত মাত্রায়। এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। সরি। ডাক্তারের কথা শুনে আকাশ এসে ওনার কলার চেপে ধরে বলে, সরি মানে? কিসের সরি? হ্যাঁ, আপনি ডাক্তার হয়েছেন কি করতে শুনি? ওকে সুস্থ করতে পারবেন না কেন আপনি? কেমন ডাক্তার আপনি? আমার নদীর যদি কিছু হয় তাহলে আপনাকে ছাড়বো না আমি। নদীর হাসপাতালের স্টাফ নার্সরা এসে আকাশকে ছাড়ায় ও পাগলামি করতে থাকে। নদীর বাবা ওকে বলে, আকাশ শান্ত হ বাবা, এতে ওনার কোনো দোষ নেই। নদীর ছোট থেকেই কাজু বাদামের মারাত্মক রকমের অ্যালার্জি। ওর এমন পরিমাণে অ্যালার্জি হয় যে ওর মৃত্যুও হতে পারে। গাজরের হালুয়া ওর প্রিয়। ওর অ্যালার্জি ধরার পর থেকে বাসায় হালুয়াতে বাদাম দেওয়া বারণ ছিল। আমাদের নতুন স্টাফ তমালের মা জানতেন না এটা। 2 দিন আগে উনি হালুয়া বানিয়েছিলেন, সেটাতে না জেনে উনি বাদাম দিয়েছে। সেই হালুয়া ফ্রিজে রাখা ছিল, নদী না জেনে সেটা খেয়ে ফেলেছে। এখন এটা ডাক্তারের দোষ কোথায় বলো? এভাবে মাথা গরম না করে আল্লাহকে ডাকো, উনি যেন আমার মেয়েকে সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দেন। সবাই দোয়া করো। বাবার কথা শুনে আকাশ একটু শান্ত হয় ও হাসপাতাল থেকে বেরিয়ে যায়। কিছু সময় পরে ও একটা জায়নামাজার টুপি হাতে করে নিয়ে হাসপাতালে আসে ও আইসিইউর বাহিরে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দেয়। সিজদারত অবস্থায় গিয়ে দীর্ঘ সময় দোয়া করে আর কান্না করে। মনোজাতে কান্না করতে থাকে। আশেপাশের মানুষজন নাসরাকে দেখে অবাক হয়ে যায়। নদীর বাবাও অবাক হয়ে যায়। উনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এমন একটা জামাই পাওয়ার জন্য। প্রায় 4 ঘন্টা পরে নদীর জ্ঞান ফেরে। আকাশ তখনও নফল নামাজ পড়ছিল আর দোয়া করছিল নদীর জন্য। নদীর শরীর দুর্বল থাকায় ওকে হুইল চেয়ারে করে আইসিইউ থেকে নর্মাল বেডে নিয়ে যাওয়া হয়। আইসিইউ থেকে বেরিয়ে নদী দেখে আকাশ মোনাজাতে কান্না করছে। তখন এক নার্স এসে ওকে বলে, ম্যাডাম, আপনি অনেক লাকি যে এমন একজন হাজবেন্ড পেয়েছেন। উনি সেই দুপুর থেকে নামাজ পড়েছে আর কান্না করেছে আপনার জন্য। ডক্টরের সাথে ঝামেলাও করেছিল। উনি আপনাকে অনেক ভালোবাসে, তাই না? এমন স্বামী সব মেয়েরাই চায়, কিন্তু পায় কতজন? আমাকেই দেখুন না, আমি যদি আমার স্বামীর সামনে মরেও যাই তাতেও তার কিছু যায় আসবে না। কপাল করে একজন জীবনসঙ্গী পেয়েছেন, আপনাদের উপর কারো নজর না লাগুক। এমন স্বামীর সাথে আছেন কলম, তাহলে একটা বাচ্চা আছে তো, 5 বছর আমার মেয়েটার বয়স। ওর ভবিষ্যতের কথা চিন্তা করেই আলাদা হতে পারি না। যখন শুরুতেই লোকটার এমন রূপ দেখেছিলেন তখনই কেন ছেড়ে গেলেন না? বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? বয়স কম ছিল তো, কিন্তু বুঝতাম না। অনিচ্ছায় বাচ্চাটা পেটে চলে আসলো। সবাই তখন বলল বাচ্চা হলেও ভালো হয়ে যাবে। আমিও সে আশায় থাকলাম। কিছু কিছু পরিবর্তন হলো না। বাচ্চার কথা চিন্তা করে থেকে গেলাম একসাথে। তোমার হাজবেন্ড কি কাজ করে? কিছুই করে না, আমার টাকায় ফুর্তি করে বেরোয়। তুমি কিছু বলো না কেন? কিছু বলতে গেলেই মারধর করে। মেয়ের সামনেই? হ্যাঁ। আপনি তো একজন নার্স, আমার থেকে এই ব্যাপারটা আপনি আরো ভালো জানেন যে একটা বাচ্চা যদি ছোট থেকে দেখে তার মা বাবার ভেতরে ঝগড়া মারামারি হচ্ছে, তখন কিন্তু সেই বাচ্চাটার মানসিক বিকাশ ঠিকমতো হয় না। এটা কিন্তু তার ব্রেনের উপরে একটা বাজে প্রভাব ফেলে। এমন একটা অসুস্থ পরিবেশে বড় হলে ওর ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। আমার মতে আপনার উচিত আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে মেয়েকে নিয়ে আলাদা থাকা। কারণ আপনার হাজবেন্ড তো এমনিও কোনো কাজ করে না, উল্টো আপনার টাকায় চলে, নেশা করে, আপনাকে মারধর করে। এমন লোকের পেছনে কেন নিজের টাকা নষ্ট করছেন? তার থেকে আলাদা হয়ে এই টাকাটাই আপনার মেয়ের জন্য গুছিয়ে রাখুন, ওর ভবিষ্যৎ সিকিউর করুন। সবকিছু বললেই করা যায় না, সমাজের মানুষ কি বলবে? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যখন আপনার স্বামী আপনাকে মারে তখন কি সমাজের মানুষ এসে ওকে আটকায়? যদি আজকে ওর হাতে আপনি খুন হয়ে যান তখন আপনার মেয়েটার কি হবে? সমাজ নেবে ওর দায়িত্ব? এই বালের সমাজের ভয়ে নিজের আর নিজের মেয়ের জীবনটাই নষ্ট করবেন না দয়া করে।
জীবনটা খুব সুন্দর, সেটাকে অনুভব করুন। আপনার কথাগুলো ভেবে দেখব। এখন চলুন আপনাকে কেবিনে দিয়ে আসি। 1 মিনিট। নদী নার্সকে চলে যেতে বলে, তারপর আকাশকে ডাক দেয়। আকাশ, তখন আকাশ মোনাজাত করছিল। নদীর ডাক শুনে ও নামাজ শেষ করে নদীকে হুইল চেয়ারে দেখতে পায়। খুশিতে ওর কান্না চলে আসে। ও নদীর কাছে গিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। নিজের মাথাটা নদীর কোলের উপর রেখে নিজের 2 হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, আমি জানতাম তোমার কিছু হবে না, তুমি ঠিক সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসবে। জানো, ওই ডাক্তার আমাকে ভয় দেখাচ্ছিল। উনি বলছিল তুমি নাকি আমাকে ছেড়ে চলে যাবে। তুমি ভয় পেয়েছিলে নাকি? প্রচুর প্রচুর ভয় পেয়েছি আমি। তোমার কিছু হলে আমি বাঁচব না। আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে হারিয়ে ফেলা মানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা। আমি তোমাকে ভালোবাসি নদী। জানি না একদিনে কিভাবে কখন তোমার প্রেমে পড়েছি, তবে আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। হয়েছে, এখন ওঠো তো, পুরো হসপিটালের মানুষ দেখছে। আমাকে কেবিনে নিয়ে চলো, তারপর তোমার ভালোবাসাবাসি করিও। নদীর কথায় আকাশের হুঁশ ফেরে। ও যে এত সময় নদীকে জড়িয়ে ধরে কান্না করছিল সেটা দেখে আশেপাশের কিছু মানুষ ওখানে দাঁড়িয়ে পড়ে। মানুষকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আকাশ লজ্জা পায়। ও নদীকে ছেড়ে উঠে দাঁড়ায়। কয়েকজন ওর দিকে তাকিয়ে ফিসফিস করতে দেখে ও একটু ধমকের সুরে বলে, ওই মিয়া, এখানে দাঁড়িয়ে কি দেখছেন? হ্যাঁ, এখানে কি সার্কাস দেখানো হচ্ছে নাকি? আজব লোকজন সব। আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, এটা দেখতে লজ্জা লাগছে না আপনাদের? তখন থেকে দাঁড়িয়ে দেখছেন আবার ফিসফিস করছেন। লজ্জা না লাগলে বলুন, আমাদের বাসরের দিনও আপনাদের খবর দেব, গিয়ে লাইভ দেখে আসবেন। সিসি, এ ছেলে এসব কি বলছে? চলো ভাই, এখান থেকে চলো, না হলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। লোকগুলো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। নদী আকাশের কাণ্ড দেখে হাসতে থাকে। আকাশ ওকে হাসতে দেখে ওর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে আর বলে, যাক, অবশেষে হাসলে। এখনো রেগে আছো আমার উপর? এর উত্তর তোমাকে আজকে রাতে দেব। এখন কেবিনে চলো। আচ্ছা চলো। নদীর বাবা একটু বাড়িতে গেছিল। সেখানে গিয়ে ওনার দেখা হয় তমালের মায়ের সাথে। ভাইজান, নদীমা এখন কেমন আছে? এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। আচ্ছা, তোমাকে একটা বলে দেই, আমাদের বাসায় হালুয়াতে কাজু বাদাম দেওয়া বারণ। কখনো হালুয়াতে কাজু বাদাম দেবে না। আমি জানি তো এটা। প্রথম দিনই রহিমা খালা আমাকে বলে দিয়েছিল। আগের দিন হালুয়াতেও তো কাজু বাদাম দেইনি। কি বলছো? তুমি হালুয়াতে কাজু বাদাম দাওনি? না, আমি তো জানি নদীমায়ের কাজু বাদামে অ্যালার্জি আছে। তমালের মায়ের কথা শুনে বাবা অবাক হয়ে যায়। বাবা বুঝতে পারে এর পেছনে ফুপুর হাত আছে। ফুপু ইচ্ছা করে এসব করেছে নদীকে কষ্ট দেওয়ার জন্য। উনি ফুপুর ঘরে যায়। নিজের ঘরে এই অসময়ে নিজের ভাইকে দেখে ফুপু একটু ঘাবড়ে যায় আর মনে মনে বলে, ভাই হঠাৎ এভাবে আমার রুমে আসলো কেন? ভাই কি কিছু টের পেয়েছে? নদীকে যে বাদাম মেশানো হালুয়া আমি খাইয়েছি সেটা কি জেনে গেছে? না না, এসব আমি কি ভাবছি? কুল কুল, এত হাইপার হলে চলবে না। এমনিতেও আসতে পারে, একদম ঠান্ডা থাকতে হবে, কেউ যেন সন্দেহ না করতে পারে। ভাই তুমি হঠাৎ কিছু বলবে? হ্যাঁ, নদীর জ্ঞান ফিরেছে। আমি হাসপাতালে যাব, তুই যাবি আমার সাথে? না। নদীর জ্ঞান ফেরার কথা শুনে ফুপু আরো ভয় পেয়ে যায়। উনি মনে মনে বলেন, নদীর জ্ঞান ফিরেছে, এবার আমার কি হবে? ও যদি ভাইকে বলে দেয় আমি ওকে বলেছিলাম হালুয়া খেতে, তখন কি হবে? ইস, এত বড় ভুলটা কিভাবে করলাম আমি? নিজে কেন ওকে হালুয়া খাওয়ার কথা বললাম? অন্য কাউকে দিয়ে বলানো উচিত ছিল। এখন হাসপাতালে যাওয়াটা কি ঠিক হবে আমার? না মানে, তুই যাবি না নদীকে দেখতে? না মানে যাবো তো, কেন যাব না? তাহলে প্রথমে না বললি কেন? ওর জ্ঞান ফিরেছে শুনে এক্সাইটমেন্টে কি থেকে কি বলে ফেলেছি খেয়ালই করিনি। চলো যাই। হ্যাঁ চল। বাবা আর ফুপু নদীর কেবিনে আসলে ফুপু নাটক করে কান্না করতে থাকে। উনি এসে কান্না করতে করতে নদীকে জড়িয়ে ধরে বলে, নদী মা আমার, তুই ঠিক আছিস তো মা? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তোকে আমাদের কাছে আবার ফিরিয়ে দিয়েছে। ফুপু নাটক দেখে বাবার মনে মনে রাগ হতে থাকে। উনি ফুপুকে হাতে নাতে ধরার জন্য বলে, নদী, তুই হঠাৎ হালুয়া কেন খেলি? ফুপু আমাকে বলেছিল ফ্রিজে হালুয়া আছে, আমি যেন গিয়ে খাই, তাই তো খেলাম। নদীর কথা শুনে বাবা শিওর হয়ে যায় এসব কিছুর পিছনে ফুপুই দায়ী। উনি ফুপুকে বলেন,
নদী এসব কি বলেছে? তুই ওকে বলেছিলি হালুয়া খেতে, কিন্তু তখন যে বললি তুই জানতেই না নদী কখন হালুয়া খেয়েছে। আসলে কি বলো তো ভাইয়া, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলেছি। আমি আসলে নদীকে বলেছিলাম হালুয়া খেতে। হালুয়া তো ওর প্রিয় জিনিস, তাই বলেছিলাম। তুই তো তখন বললি আগের দিন তমালের মা হালুয়াতে কাজু বাদাম দিয়েছে, সেটা জানা সত্ত্বেও কেন নদীকে খেতে বললি? ভাই বললাম না তোমাকে, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলেছি। আসলে কি হয়েছে বলো তো, বয়স বাড়ছে তো, তাই এমন ভুল হচ্ছে। আমি তখন বলতে চেয়েছিলাম যে আমি নদীকে হালুয়া খেতে বলেছিলাম, কিন্তু আমি জানতাম না সেটাতে কাজু বাদাম দেওয়া আছে। আমাদের বাড়িতে তো কাজু বাদাম দেওয়া বারণ হালুয়াতে। তমালের মা যে ওই দিন হালুয়াতে কাজু বাদাম দিয়েছে সেটা আমি জানতাম না, বিশ্বাস করো। না হলে তুমি বলো আমি কেন জেনে শুনে ওকে কাজু মেশানো হালুয়া খেতে বলতাম? আমি তো জানি যে ওর কাজুতে ভয়ঙ্কর রকমের অ্যালার্জি আছে, ওর প্রাণও যেতে পারে। জেনে শুনে আমি কেন আমার মেয়েটাকে এমন একটা বিপদে ফেলবো বলো তো? ফুপুর এমন নাটক দেখে বাবা আর নিজেকে ধরে রাখতে পারে না। ওনার ধৈর্যের সীমা পেরিয়ে যায়। উনি ফুপুর গালে একটা চড় মারেন আর বলেন, একদম নাটক করবি না। তুই জানতি ওর কাজুতে এতটাই অ্যালার্জি যে ওর মৃত্যু পর্যন্ত হতে পারে, আর এটা জেনে তুই ইচ্ছা করে ওকে হালুয়া খেতে বলেছিস। জেনে শুনে কেন এমন করলি সেটা তো তুই ভালো জানিস। আর শোন, আমি এটাও জানি হালুয়াতে কাজু তো আমাদের মা দেয়নি, তুই দিয়েছিস। এবার বল, এত বড় একটা অন্যায় কেন করলি? কেন আমার মেয়েটাকে প্রাণে মারার চেষ্টা করলি? বল। নদীর জন্য আজকে আবারও মার খেয়ে ফুপুর মাথা গরম হয়ে যায়। উনি আর নিজেরা কন্ট্রোল করতে না পেরে বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। আমি ওকে কাজু মেশানো হালুয়া খাইয়েছি, যাতে করে এটা ওর শরীরে বিষের মতো কাজ করে আরও মরে যায়। ফুপু, তুমি ইচ্ছে করে এমনটা করেছো, কিন্তু কেন? এই চুপ! আমাকে একদম ফুপু বলে ডাকবি না, জারজের বাচ্চা। তোর জন্য আজকে ভাই আমাকে মারলো। তোর মতো জারজ মানুষের জীবনে ঢুকে সব নষ্ট করে শুধু। এসব কি হচ্ছে? চুপ কর বলছি। ফুপু, তুমি এসব কি বলছো? নিজের ভাইজিকে কি বলছেন এসব আপনি? ভাইজি মানে তো নিজেরও মেয়ে, তাকে কেউ জারজ বলে? বেশ করেছি বলেছি, আরো বলবো। যা সত্যি তাই বলেছি। তোকে চুপ করতে বললাম তো। চুপ, একদম চুপ থাকবি তুই। না, আজকে আর আমি চুপ করব না। আজকে পুরো সত্যিটা বলবো। এতদিন যেই সত্যি লুকিয়ে রেখেছো, আজকে সেটা সবার সামনে আসবে। বাবা, ফুপু এসব কি বলছে? কিসের সত্যির কথা বলছে? কিছু না মা, ওর কথায় কান দিস না তুই। আর তুই চুপ কর একদম। চল বাসায় চল তুই, তোর এখন আর এখানে থাকতে হবে না। না, আমি কোথাও যাব না। আজকে আমি আর চুপ থাকবো না। প্রতিনিয়ত তুমি আমাকে এই জারজটার জন্য অপমান করেছো, 2 বার আমার গায়ে হাত তুলেছো। আমি আর সহ্য করব না। একটা জারজের জন্য কেন আমাদের ভাই বোনের ভিতরে ঝামেলা হবে? আর আমি বা কেন এসব সহ্য করব? তুমি সব কি বলছো ফুপু? কোন সত্যির কথা বলছো? বাবা, ফুপু এসব কেন বলছে? আমাকে বারবার জারজ কেন বলছে? তোর বাবা কি বলবে? আমি বলছি শোন, তুই হলি একটা জারজ, আমাদের বাড়ির সন্তান না তুই। ভাই তোকে একটা অনাথ আশ্রমের পাশ থেকে কুড়িয়ে এনেছিল। চুপ কর তুই, দোহাই লাগে চুপ কর। না, আমি তো আজকে চুপ করব না। এই নদী শোন, তুই এই যে আমার ভাইকে আমার ভাইকে বাবা বলিস, আমার ভাবিকে মা বলিস, এরা কেউই তোর বাবা মা না। তুই কার সন্তান কেউ জানে না। কার না কার অপকর্মের ফল হলি তুই। একটা কুরক্ত, তাই তো তোকে ফেলে দিয়ে গেছিল। ফুপুর কথা শুনে নদী মনে মনে একদম ভেঙে পড়ে। ওর চোখ থেকে পানি পড়তে থাকে। ও কান্না ভেজা চোখে ওর বাবার দিকে তাকায়, দেখে ওর বাবা মাথা নিচু করে আছে। আকাশ নদীর মনের অবস্থা বুঝতে পারে ও নদীর হাতটা শক্ত করে ধরে রাখে। নদী ওর বাবার দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে বলে, বাবা, ফুপু এসব কি বলছে? তুমি আমার বাবা নও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোমার মেয়ে না। বলো না বাবা, ফুপু যা বলছে তা কি সত্যি? তোর বাবা কি বলবে? অবশ্য ভাই তো তোর বাবা না, আমারই মিস্টেক। শোন, তুই আমাদের কেউ না, আমাদের সাথে তোর কোনো সম্পর্ক নাই। আরেকটা কথা শোন, যাকে তুই এতদিন মা বলে জানতি, মানে আমার ভাবি, সে যে ভাইকে ছেড়ে চলে গেছে, তার কারণও তুই। ভাই আর ভাবির ভিতরে তোকে নিয়ে আসা নিয়ে ঝামেলা শুরু হয়। আস্তে আস্তে সেটা বাড়তে থাকে।
ওদের দুজনের ভিতরে ঝগড়া লেগেই থাকে। ধীরে ধীরে ওদের ভিতরে দূরত্ব বেড়ে যায়, ওরা একে অপরের থেকে দূরে সরে যায়। আর তখনই ভাবি জীবনে অন্য পুরুষ আসে। তারপর একদিন ভাবি ভাইকে ছেড়ে সেই পুরুষের সাথে পালিয়ে যায়। আর এর জন্য একমাত্র দায়ী হলি তুই। তোর জন্য আমাদের পরিবারটা ভেঙে গেছে, আমার ভাইয়ের সুখের সংসার নষ্ট হয়ে গেছে। তুই একটা জারজ, অপবিত্র, অলক্ষী তুই। তোদের মতো জারজের ছায়া যেই পরিবারে পড়ে সেই পরিবার ধ্বংস হয়ে যায়। ফুপুর কথাগুলো শুনে নদীর ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যেতে থাকে। এতদিন যাদেরকে বাবা মা হিসেবে জেনে এসেছে তারা ওর বাবা মা আসলে না। ওকে কি ওর পরিচয় সেটাও জানে না। ও শেষ একটা আশা নিয়ে ওর বাবাকে জিজ্ঞেস করে, বাবা, ফুপু যা বলছে তা কি সত্যি? বলো না বাবা, কে আমি, কি আমার পরিচয়? সত্যি কি আমি তোমার মেয়ে না, কারো কুকর্মের ফল আমি? কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো সত্যিটা কি, বলো। ফুপুর কথাগুলো কি সত্যি? হ্যাঁ সত্যি, তুই আমার মেয়ে না। একটা অনাথ আশ্রমের সামনে থেকে আমি তোকে কুড়িয়ে পেয়েছিলাম। বাবার এই কথার পরে নদী একদম স্তব্ধ হয়ে যায়। ওর ভিতরটা কষ্টে শেষ হয়ে যেতে থাকে। ও মাথা ঘুরে পড়ে যেতে নাই। আকাশ ওকে নিজের সাথে জড়িয়ে ধরে। নদী আবারও ওর বাবাকে বলে, আমার জন্য তোমার আর মায়ের ভেতরে ঝামেলা হয়েছিল, আর সেই জন্যই মা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। হ্যাঁ এটা সত্যি যে তোকে আমার আনার পর তোর মা আর আমার ভেতরে প্রতিনিয়ত ঝামেলা হতো, কিন্তু এটাও সত্যি তোর মায়ের আমাকে ছেড়ে যাওয়ার কারণ তুই ছিলি না। আমার সাথে তোর মায়ের বিয়ের আগ থেকে তোর মায়ের ওই পুরুষের সাথে প্রেম ছিল। বিয়ের পরে আমি সেটাও জানতে পারি। তোর মা আমাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে ওই পুরুষের সাথে প্রেম চালিয়ে যাবে। আমি যদি বাধা দেওয়ার চেষ্টা করি তাহলে পালিয়ে যাবে। সমাজের ভয়ে আমি বাধা দিতে পারিনি, কিন্তু এমন গোপন সম্পর্ক থাকতে ওর ভালো লাগে না। ও সুযোগ খুঁজছিল কিভাবে আমাকে ছেড়ে যাবে। তোমাকে আনার পরে ও সেই সুযোগটা পেয়ে যায়। সবার কাছে এটা দেখায় যে তোমার জন্য ও আমাকে ছেড়ে গেছে, কিন্তু আসল সত্যিটা হলো ও নিজের প্রেমিকার জন্য আমাকে ছেড়ে গেছে। এতে তোমার কোনো দোষ নেই মা। সত্যিটা শুনে নদী আর কিছু বলে না। ওর চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হয় না। ও আকাশের দিকে একবার অসহায় চোখে তাকায়, তারপর নিজেকে আকাশের থেকে ছাড়িয়ে নিয়ে হাতের স্যালাইনের পাইপ টেনে খুলে ফেলে। দুর্বল শরীর নিয়ে উঠে বেরিয়ে যেতে যায়। তখন ওর বাবা ওকে বলে, নদী কোথায় যাচ্ছ তুমি? তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি মা, তোমার শরীর এখনো দুর্বল। আর মন, সেটা কিসের বেলায়? নদী আমার কথা শোনো। কি শুনবো? এতদিন আমি জানতাম আমি তোমার মেয়ে, কিন্তু আজ এসে আমি জানতে পারছি আমি তোমার কেউই না। কে আমি, কি আমার পরিচয়, সবটাই ধোঁয়াশা। আমার অস্তিত্বটাই ফিকে। সেটা তো হবেই, রক্ত বইছে তোর শরীরে, তোর আবার অস্তিত্ব? এত সময় বাবা নিজেকে সামলে রাখলেও এবার আর পারেন না। উনি ফুপুর গালে সজোরে একটা চর বসান আর রেগে বলেন, চুপ, একদম চুপ। আমার মেয়েকে নিয়ে একটা বাজে কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তোকে সেদিনই বললাম ও আমার মেয়ে। যতই আমার রক্তের সম্পর্ক না থাকুক তবুও ও আমার মেয়ে, আর এটাই ওর পরিচয়। উনি ফুপুর দিক থেকে চোখ সরিয়ে নদীর দিকে তাকিয়ে বলেন, আর তুমিও শোনো, তুমি আমার মেয়ে, বুঝেছো? অনেক বড় হয়ে গেছো তুমি, তাই না? তাই বাবার মুখে মুখে তর্ক করে কথা বলো। জন্ম না দিলে কি বাবা হওয়া যায় না নাকি? আমাদের রক্তের সম্পর্ক না থাকুক, আত্মার সম্পর্ক আছে। কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। আমি যখন বলেছি তুমি আমার মেয়ে, তখন এটাই শেষ কথা। এরপরে আর যেন বলতে না শুনি তুমি আমার মেয়ে না। তোমাকে এতগুলো বছর নিজের বুকে আগলে মানুষ করেছি, আর নিজেকে যখন জানলে তুমি আমার রক্ত না, তখন আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? একবারও ভাবছো না তোমার এই বুড়ো বাবাটা তোমাকে ছেড়ে কিভাবে থাকবে? রক্তের সম্পর্ক নেই বলে কি তোমার প্রতি আমার ভালোবাসা, মায়া, মমতা সব মিথ্যা? নদী ওর বাবার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়ে। ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, সরি বাবা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। তুমিই আমার বাবা। যারা আমাকে ফেলে চলে গেছে তারা আমার কেউ না হতে পারে না। আমার বাবা তুমি, আমি তোমার মেয়ে। এবার কে কি বললো তাতে আমার আর কিছুই যায় আসে না।
ফুপু ভেবেছিল সত্যিটা জানার পরে নদী ওর বাবাকে ছেড়ে ওদের বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু নদীকে সবটা মেনে নিতে দেখে উনি আরও ক্ষেপে যান। উনি রেগে কেবিন থেকে বেরিয়ে যায়, আর তারপর নদীর শ্বশুরবাড়িতে কল করে সবাইকে সব সত্যি জানিয়ে দেয়। আকাশ আর নদী 2 দিন ওর বাবার বাসায় থাকে। ফুপু এই 2 দিন নিজের রুম থেকে তেমন একটা বের হয় না, কাজের লোকেদের দিয়ে নিজের খাবার রুমে নিয়ে গিয়ে খায়। নদী আর আকাশের বাড়িতে ফিরে গেলে দরজায় ওর মা আর কাকি এসে ওদের বাধা দেয় ভিতরে ঢুকতে, আর বলে, আকাশ তুই ভিতরে আয়, কিন্তু এই মেয়েটা যেন বাড়িতে না ঢোকে। মা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, ওর মতো জন্ম পরিচয়হীন মেয়েকে আমি নিজের ছেলের বউ হিসেবে মানি না। ভাবা যায় নিজের জন্মের ঠিক নেই, এ আমাদের বড় বড় জ্ঞান দেয়। কার না কার অপকর্মের ফল, যারও যে একটা। এজন্যই তো এমন বেয়াদব তৈরি হয়েছে, জন্মেরই তো ঠিক নেই। কাকি, এসব তুমি কি বলছো? এই তুই একদম চুপ কর, বেয়াদবের সাথে থেকে বেয়াদব তৈরি হচ্ছ। কাকির উপরে চেঁচামেচি করিস? এই মেয়েকে এক্ষুনি বের করে দে। ওকে আমি আমার ছেলের বউ হিসেবে মানি না, আর মানবও না। ওর মতো জারজ কারো বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। আমার বাড়িতে পা দিয়ে বাড়িটাকে একদম অপবিত্র করে দিল। আমি কোনো বেয়াদবি করছি না মা, তুমি আমার কথাটা শোনো। ও আমার বউ, ওকে আমি এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারি না। আমি ওকে ভালোবাসি মা। দেখ আকাশ, এই বাড়িতে হয় ও থাকবে, না হয় আমি। ওকে আমি কিছুতেই এই বাড়িতে প্রবেশ করতে দেব না। এবার তুই ঠিক কর, কে থাকবে এই বাড়িতে আর কে যাবে। না, তুমি কোথাও যাবে না। কথাটা বলে আকাশ নদীর হাত ছেড়ে দেয়। নদী অবাক চোখে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশের মা জানতো আকাশ কিছুতেই ওনাকে চলে যেতে দেবেন না, তাই ইচ্ছে করে এমন একটা শর্ত দিল। উনি মনে মনে প্রচুর খুশি হয়। আকাশ বলে, 1 মিনিট, সবাই অপেক্ষা করো, আমি আসছি। আকাশ নিজের রুমে চলে যায়। ও একটা লাগেজ নিয়ে নিচে আসে। এটা নদীর লাগেজ। ওই দিন নদী লাগেজ গোছালেও সেটা নিয়ে যায়নি। নদীর লাগেজ হাতে আকাশকে নিচে আসতে দেখে ওর মা ভীষণ খুশি হয়। এদিকে আকাশের হাতে নিজের লাগেজ দেখে নদী মনে মনে অনেক কষ্ট পায়। ওর চোখ থেকে পানি পড়তে থাকে। সবাইকে অবাক করে দিয়ে আকাশ লাগেজ হাতে বাড়ির দরজা থেকে বেরিয়ে আবারও নদীর পাশে গিয়ে ওর হাত ধরে দাঁড়ায়। তারপর ওর মাকে উদ্দেশ্য করে বলে ওঠে আকাশ, তুমি আমার মা, আমার বউ, এর জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, আর ছেলে হয়ে সেটা আমি সহ্য করব কিভাবে বলো তো? তাই তোমাকে কোথাও যেতে হবে না, আমরাই চলে যাচ্ছি। ও আমার স্ত্রী, সুখে দুঃখে সবসময় ওর পাশে থাকাটা আমার কর্তব্য, ওর খেয়াল রাখা আমার দায়িত্ব। ওকে একা ছাড়া আমার পক্ষে সম্ভব না, তাই ওর সাথে আমিও চলে যাচ্ছি। তুমি আমাদের জন্য দোয়া করো মা, ব্যাস তোমার থেকে শুধু দোয়াই চাওয়ার আছে। আকাশ নদীকে নিয়ে ওর বাসা থেকে বেরিয়ে যায়। ওরা গিয়ে নদীদের বাসায় ওঠে। পড়ালেখায় ভালো থাকায় আকাশের রেজাল্ট ও খুব ভালো ছিল। ও একটা ভালো চাকরি পেয়ে যায় খুব অল্প সময়েই। তারপর নদীকে নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে উঠে যায়। ওদের টনাটনির সংসার ভালোই চলতে থাকে। আকাশের মাও নিজের ভুল বুঝতে পারেন। উনিও ওদের মেনে নিয়ে বাড়িতে ফিরিয়ে নেন। সমাপ্ত।